হ্যালো, আমি ট্রেনের চালক। হ্যাঁ, আপনার নাম কি? আর আপনি এখানে কাঁদছেন কেন? আপনি আপনি এই এই ট্রেনের চালক? তাহলে আমার আমার বাবুকে একটু বের করে আনুন এই টয়লেট থেকে। আমার আমার নাম এনা। আমার একমাত্র ছেলে জেমসকে নিয়ে এই ট্রেন আর এই টানেল দেখাতে আমি এই ট্রেনে উঠেছিলাম। ওর ভীষণ আগ্রহ ছিল এই ট্রেনের টানেলটা দেখার। বেশ এক্সাইটেড হয়ে ও এলো আমার সাথে দেখতে এলো এবং দেখছিল বেশ আনন্দ করে। তারপর হঠাৎ বাথরুমের নাম করে উঠে যায়, আর সেই যে বাথরুমে গেছে আর আসেনি এখনো পর্যন্ত। আটকে রয়েছে ভেতরে। ও ফিরছে না দেখে আমি এখানে ছুটে আসি, পুরো কামরাকে আমি অ্যালার্ট করে দিই সিগন্যাল বাজিয়ে। কিন্তু আমরা সবাই এখানে এসে দেখি বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ, এর মধ্যে আটকে রয়েছে। আপনি দয়া করে ওকে বের করে নিয়ে আসুন। ও আমার বুকের মানি, আমার একমাত্র সন্তান। আচ্ছা, ওকে ওকে ওকে, আপনি কাঁদবেন না। আমি একজন মায়ের কষ্ট বুঝি। আপনি সিটে গিয়ে বসুন, আমি দেখছি ব্যাপারটা। আমি ওকে আপনার কাছে ফিরিয়ে আনবো, নিশ্চিন্তে থাকুন। ও কিচ্ছু হয়নি। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। জ্যাক, একটু দেখো না। নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রশান্ত মহাসাগরের বুক চিরে ছুটে চলেছে একটি ট্রেন, ইন্টার কান্ট্রি সুপার রকেট এক্সপ্রেস। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে মাঝপথেই থেমে গেল ট্রেনটি। তারপর কি হলো জানতে হলে শুনতে থাকো নিশিরাগ গল্পের আড্ডায় আজকের এই বিশেষ নিবেদন। সুলেখক তাপস বাবুর কলমে বেসিয়াস টানেলের আতঙ্ক, আজকে প্রথম পর্ব। টান টান রহস্য উপন্যাসের গল্প পাঠে রয়েছি আমি জয়দীপ। বিভিন্ন ভূমিকায় অভিক, বর্ণালী, জয় সরকার, রূপা, পূজা, প্রীতম, কুনাল, সৌরভ এবং শর্মিলা। তো চলো শুরু করা যাক সুলেখক তাপস বাবুর কলমে বেসিয়াস টানেলের আতঙ্ক, প্রথম পর্ব। তাহলে এলিক্স, এই যে কাগজ, এতে তোমার ট্রেনের সম্পূর্ণ রোড ম্যাপ দেওয়া রয়েছে। লাইন কোথা দিয়ে চলেছে, মাঝে কোন কোন স্টেশনে দাঁড়াবে, এটা সামান্য একটা হার্ড কপি। ট্রেনের চালক কেবিনে থাকে, আর অ্যাসিস্ট্যান্ট চালক জ্যাক, ও কিন্তু ট্রেন চালাবে না, ও শুধুমাত্র গাইড করবে তোমার। আর তাছাড়া কেবিনে ইলেকট্রনিক রোড ম্যাপ এবং তোমার ট্রেনের ইন্ডিকেটার, মানে তুমি কোথায় কখন রয়েছো সেগুলো ভালো মতো নজরে আসবে, তুমি নিজেও বুঝতে পারবে। আর তোমার কোনো অসুবিধে হলে অ্যাসিস্ট্যান্টের সাহায্য অবশ্যই নিও। আর তোমার কোনো ভাববার বিষয় নেই, ট্রেনটা ট্রায়াল রানে রয়েছে। তোমার পিছনে ওই ট্র্যাকে আর নতুন কোনো ট্রেন থাকবে না, এটা একেবারে হলফ করে বলতে পারি। তাই ট্রেন চলতে গিয়ে অসুবিধা হলেও বা সময় নষ্ট হলেও চিন্তার কোনো কারণ নেই। কমিউনিকেশন ডিভাইসে কন্ট্রোল রুমে ফোন করলে তারাই তোমাকে সব বলে দেবে। হ্যাভ আ ভেরি নাইস জার্নি। তুমিই থাকবে ট্রেনের প্রথম চালক, সুতরাং অ্যাকশন এলিক্স, তোমার নাম ইতিহাসে রচিত হবে। প্রথম জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে যোগাযোগকারী ট্রেন, ইন্টারকানেক্টিং সুপার রকেট এক্সপ্রেসের প্রথম চালক অ্যাকশন এলিক্স। হেডলাইন বেরোবে, পত্রপত্রিকাতে ইন্টারভিউয়ের বন্যা বইবে। বুঝতে পারছো তোমার পরিচিতি, তোমার জনপ্রিয়তার খবর কিভাবে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়তে পারে। তাই বেস্ট অফ লাক। এই নাও, ধরো গাইড ম্যাপটা। বলেই গাইড ম্যাপটা এলিক্সের হাতে তুলে দিল পেড্রিক। পেড্রিক কন্ট্রোল রুমের একজন স্টাফ, যেখান থেকে ট্রেনের গতিবিধি কন্ট্রোল করে থাকে সে। মাঝে মাঝে চালকদের গাইডও করে। এই ইন্টার কান্ট্রি সুপার রকেট এক্সপ্রেসের গতিবিধি তার কন্ট্রোলে রয়েছে। সঙ্গে রয়েছে আরও 4 জন। তারা যুক্ত হয়ে গঠন করেছে 5 সদস্যের একটি টিম। এই টিম ট্রেনের গতিবিধি পর্যবেক্ষণ করবে। সিডনি সেন্ট্রাল স্টেশনের স্টেশন রুম থেকে এলিক্স এগোতে লাগলো 2 নম্বর রেল প্ল্যাটফর্মের দিকে। এই প্ল্যাটফর্মেই অপেক্ষা করছে ইন্টার কান্ট্রি সুপার রকেট এক্সপ্রেস, যার আজ প্রথম যাত্রা। তাই স্টেশনে ভিড় উপচে পড়ছে। বহু লোক দেখতে এসেছে। অস্ট্রেলিয়ান সরকার মাইকেল কর্নিওলি এসেছেন ট্রেনের শুভযাত্রা ঘোষণা করতে। তিনি একটা সবুজ পতাকা নেড়ে ট্রেনের উদ্বোধনী যাত্রার সূচনা করবেন। কর্নিওলি এসেও গেছেন। পুলিশ, বডিগার্ড, রিপোর্টার, ক্যামেরাম্যানের ভিড় ঠেলে তিনি গিয়ে দাঁড়ালেন ট্রেনের একেবারে সামনের কামরার দিকে। এলিক্সও সেদিকে এগিয়ে গেল। অ্যাসিস্ট্যান্ট রেল চালক জ্যাক সেখানে পৌঁছেছে।
এলিক্স কিছুটা এগোতেই শুনতে পেল যে জ্যাক কর্লিওনিকে উদ্দেশ্য করে বলল, এই এলিক্স এই গাড়ির আসল চালক। এই গাড়িটি জাপানে মূলত নিয়ে যাবে, আর আমি এই অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছি। অস্ট্রেলিয়ান প্রেসিডেন্ট এলিক্সের সঙ্গে করমর্দন করে তাকে বলল, বাহ, তুমি তো বেশ অল্প বয়সী ছেলে। তো এই রেলওয়েতে কি তোমার নতুন নিয়োগ নাকি? এলিক্স মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। সে নিজের বিষয়ে কিছু বলল। আসলে সে এতদিন গুডস ট্রেন নিয়ে চলাচল করত, এই প্রথম প্যাসেঞ্জার ট্রেন চালাচ্ছে। ওয়াও, গ্রেট জেন্টলম্যান, তুমি তো বেশ ভাগ্যবান। ট্রেন চালানোর প্রথম সুযোগ এমন একটি ট্রেন পাচ্ছ। মা দুটো দেশকেই প্রথম যোগাযোগ করেছে। দুদেশের লোকের আসা যাওয়ার মাধ্যম তুমি হয়ে যাচ্ছ। তোমার নাম তো ইতিহাসে রচিত হবে। কি বলো ইয়াংম্যান? ইতিহাসে নাম খোদাই করা, জনপ্রিয়তা, তোষামোদ, খ্যাতি, উন্নতি, এইসব এলিক্সের খুব একটা ভালো লাগে না। আসলে তার এসব খুব একটা পছন্দ নয়। সে তো শুধু চেয়েছিল যে নিজের প্রেমিকা মিশেলের সঙ্গে সম্পর্কটা বজায় রাখতে। মিশেল তাকে বলেছিল যে তুমি জীবনে কিছু করে দেখাও, তারপর আবার তুমি আমার ভালোবাসা পাবে। এরকম ভালোবাসায় ব্রেকআপ করেই মিশেল সরে গিয়েছিল একদিন। এলিক্স মিশেলকে মন প্রাণ দিয়ে ভালোবাসত, তাই জেদ নিয়ে রেলের পড়াশোনা শুরু করে। লক্ষ্য তার একটাই ছিল, যে কোনো উপায়ে রেলের চাকরি তাকে পেতেই হবে। সে রেলের চাকরি করবে। তারপর নিরলস 3 বছরের প্রচেষ্টায় অবশেষে তার রেলে চাকরি হয়। প্রথমে হাত পাকানো এবং ট্রেন চালকের নিয়ম নীতি শেখা। 2 বছর গুডস ট্রেন চালায় সে। সেই গুডস ট্রেন চালিয়ে আজ প্রথম সুযোগ মিলেছে প্যাসেঞ্জার ট্রেন চালানো। আবার যে সে ট্রেন নয়, যে ট্রেন একটা ইতিহাস করতে চলেছে। মিশেল অবশ্য ইতিমধ্যেই এলিক্সের জীবনে ফিরে এসেছে। সে আবার এলিক্সকে আপন করে নিয়েছে। আজও যদিও সেই দৃশ্যটা এলিক্সের মনে ভেসে ওঠে, যখন সে রেলের চাকরিটা পেয়েছিল। খুশি হয়ে ছুটে গিয়েছিল মিশেলের কাছে, তাকে জড়িয়ে ধরে বলেছিল, মিশেল, আমি পেরেছি তোমার মনের সব আশা পূর্ণ করতে। তুমি চেয়েছিলে না যাতে আমি কিছু করে দেখাই? এই দেখো। হাতের সার্টিফিকেটটা মিশেলের চোখের সামনে মেলে ধরে সে বেশ উত্তেজিত কণ্ঠে, আনন্দে উচ্ছ্বাস মেশানো গলায় বলেছিল, এই দেখো মিশেল, আমার সাফল্য, কিছু করে দেখানোর স্বীকৃতিপত্র। আমি সিডনি নর্থ সেকশনে ট্রেন চালকের চাকরি পেয়েছি মাই ডার্লিং, ট্রেন চালকের চাকরি পেয়েছি। ও মাই গড, সত্যি? আমি জানতাম তুমি কিছু না কিছু ঠিক করবে। আমিও যে মনে প্রাণে তোমাকে চেয়েছিলাম, নিজের ভবিষ্যতের সাথে তোমাকে আমি জড়িয়ে ফেলতে চেয়েছিলাম। এলিক্সকে জড়িয়ে ধরে খুব ভালোবেসেছিল মিশেল সেদিন। তার ভবিষ্যৎ জীবনে পাশে থাকার অঙ্গীকারের সেই কথাটি টেনে এবং মনে করিয়ে এলিক্স আজ তার জীবন সঙ্গিনীকে সুপার রকেট এক্সপ্রেসের প্রথম যাত্রায় সঙ্গে এনেছিল। মিশেল কয়েকজন বান্ধবীর সঙ্গেই ট্রেনের যাত্রী হয়েছে। সে রয়েছে 103 নম্বর কোচে। ট্রেনের কোচগুলো 100 থেকে 125 পর্যন্ত। হঠাৎ এলিক্সের কি মনে হলো সে আর জ্যাক কর্লিওনির মাঝে না থেকে সোজা চলে যায় ট্রেনের 103 নম্বর কোচে। আসলে যাত্রার পূর্বে একবার দেখে নেওয়া জীবনসঙ্গিনী ঠিকঠাক রয়েছে তো। সোজা চালক কেবিনে উঠে তার মধ্যে দিয়ে সে সোজা চলে যায় মিশেলের কাছে। তাকে দেখে মিশেল তার বন্ধুদের সঙ্গে এলিক্সের পরিচয় করিয়ে দেয়। এলিক্সের গায়ে রেলের পোশাক দেখে বন্ধুরাও বেশ চমকে ওঠে। মিশেল বলে, তোদের বলেছিলাম না, এই আমার বেস্ট ফ্রেন্ড এলিক্স, ও এই ট্রেনেরই চালক। সেপ্রা মিশেলের বান্ধবী। সে একজন নাইজেরিয়ান। পড়াশোনার সূত্রে সেই অস্ট্রেলিয়ায় এসেছে। সিডনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে করতে মিশেলের সঙ্গে তার আলাপ হয়। সে বলে ওঠে, ও, এই তাহলে তোর বেস্ট ফ্রেন্ড? বেশ চার্মিং এবং হ্যান্ডসাম। ভয় নেই, তোর ভালোবাসার ওপরে কোনো লোভ করছি না আমি। আচ্ছা মিস্টার বেসিয়াস, ট্যানেল কটা স্টেশন পরে আসবে বলতে পারেন? প্রশ্নটা সেপ্রা সোজাসুজি ছুড়ে দেয় এলিক্সের দিকে। আসলে এই ট্রেনের 12 ঘন্টার যাত্রায় প্রায় 8 ঘন্টা ওই বেসিয়াস টানেলের মধ্যে দিয়ে যেতে হবে। ট্রেন সর্বোচ্চ গতিসম্পন্ন এই দেশের মধ্যে, তবু টানেলটি পার হতে সময় নেবে প্রায় 8 ঘন্টা। আসলে এই টানেল অস্ট্রেলিয়ার প্রথম আকর্ষণীয় বস্তু হয়ে উঠেছে। সেই দেখতেই বেশিরভাগ মানুষ এই ট্রেনের যাত্রী। দুপাশে নীল সমুদ্রের তলদেশ, অসংখ্য অজানা জলজ প্রাণী এবং তার মধ্যে
সরু টানেলের ভিতর দিয়ে ছুটবে ট্রেন। সত্যি অভাবনীয়। কত মানুষ আজ এই প্রথম সাক্ষী হবে। অস্ট্রেলিয়ার প্রথম আন্ডার ওয়াটার ট্রেন, এই ইন্টারসিটি সুপার রকেট এক্সপ্রেস। এলিক্স মিশেলকে একটা কিস করে এগিয়ে যায় চালক কেবিনের দিকে। এলিক্স মিশেলকে দেখে এসে আবার ট্রেনের চালক কেবিনে দাঁড়ালো। চালক কেবিনে এখনও জ্যাক এসে পৌঁছয়নি। সে কেবিনের দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। সামনে দেখা যাচ্ছে বড় ঘড়িটা। সেখানে সকাল 10টা বাজলেই ট্রেনের হুইসেল বেজে উঠবে। তারপর শুরু হবে দীর্ঘ যাত্রা। কন্ট্রোল রুম থেকে পেড্রিক এগিয়ে এলো। এলিক্সের ভাবনার মাঝখানে ঘড়িতে ঢং ঢং করে 10টা বেজে উঠল। ট্রেন হুইসেল বাজিয়ে রওনা দিল। সামনে থাকা প্ল্যাটফর্মের লাইনের আলোটাও সবুজ হয়ে উঠেছে। জ্যাক দ্রুত দৌড়ে এসে কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিল। ট্রেনের সামনে থাকা গ্লাস দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে কর্লিওনি তার হাতে থাকা সবুজ পতাকাটা নেড়ে দিল। ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করল। মজার ব্যাপার, ট্রেনটাকে কিন্তু হাতের সাহায্যে আর নিয়ন্ত্রণ করতে হয় না, অটোমেটিক। আবার বিপদের আশঙ্কা লাইনে থাকলে সেখানেও ট্রেনটা অটোমেটিক থেমে যাবে। কাজ শুধুমাত্র একটাই, সামনের গ্লাসে নিচে থাকা রোড ম্যাপ অনুযায়ী ঠিকমতো এগুচ্ছে কিনা সেটা দেখা। স্থলপথে এখন অস্ট্রেলিয়ার মধ্যে দিয়ে চলেছে ট্রেনটা। পেড্রিক অবশ্য কন্ট্রোল রুম থেকে কমিউনিকেশন ডিভাইসে ট্রেনের গতিপথের নির্দেশিকা দেওয়ার পাশাপাশি টোকিও স্টেশনে অস্ট্রেলিয়া থেকে ট্রেন যাত্রা শুরু করেছে সেই খবরটাও পাঠিয়ে দিয়েছে এলিক্স আর সহকর্মী জ্যাককে। কেবিন লাগোয়া একটা ছোট্ট বিশ্রাম করার জায়গা রয়েছে, অ্যাটাচড বাথরুম সহ। ট্রেন চালাতে চালাতে একঘেয়েমি লাগলে সেখানে ট্রেন চালানোর দায়িত্ব একজন আরেকজনকে দিয়ে বিশ্রাম করে নিতে পারে। তাই জন্যই এই ব্যবস্থা রাখা। ট্রেনের মধ্যে রয়েছে সাউন্ড সিস্টেম, বিভিন্ন ধরনের গান সেখানে চলছে, সেটাও অন করে দেওয়া হয়েছে। জ্যাক একবার পাশ থেকে বলল, প্রশান্ত মহাসাগরের নিচে ঢোকার আগে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা আমাদের এখানে থাকতে হবে, কারণ সমস্ত লাইন চেঞ্জের সিগন্যাল এর মধ্যেই রয়েছে। আমরা বিসিএস টানেলের ভেতরে ঢুকে গেলে আর এই ঝামেলাটা একদম নেই। তখন আমরা এই ট্রেন চালানোর পাশাপাশি একটু রেস্টও নিয়ে নিতে পারবো। তবে এই ট্রেন সমুদ্রের তলা দিয়ে যখন যাবে, এইটা ভাবলেই বেশ একটা উত্তেজনা এবং রোমাঞ্চ হচ্ছে, জানো তো। এমন ট্রেন চালানোর দায়িত্ব কোনোদিনও তো এর আগে পড়েনি। তাই যখন ট্রেনটা টানেলের মধ্যে দিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তের জন্য আমি খুবই এক্সাইটেড হয়ে আছি। দেখো দেখো দেখো, যেন গায়ে পুরো কাঁটা দিয়ে উঠেছে। তুমি দেখছি একদম আমার মনের কথাটা টেনে নিয়ে বললে। আসলে আমিও জীবনে প্রথম একটা ট্রেন চালাচ্ছি যে ট্রেন স্থলপথ আর জলপথ উভয়ের মধ্যে দিয়ে যাবে। আর এটা ভেবে আমার কী যে আনন্দ হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। যায় এটা সত্যি আমার কাছে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই এই দেখো, বলতে বলতে সামনে একটা সিগন্যাল এসে গেল। এই দেখো, আবার কথা বলতে বলতে সামনে একটা সিগন্যাল এসে গেছে। আর পেড্রিক কন্ট্রোল রুম থেকে বলছে যে এবার ওই ডান দিকের লুপ লাইনে ট্রেনটা ঢোকাতে হবে। ট্রেনটা লাইন চেঞ্জ করে ডান দিকে একটা বাঁকানো লাইনে ঢুকিয়ে দিল এলেক্স। তুমি ট্রেন চালাও, আমি শুধু তোমার পাশে দাঁড়িয়ে একটা সেলফি তুলছি। এমন একটা মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা দুজনে, তাই এর একটা সেলফি তুলে রাখাটা ভীষণ প্রয়োজন। কথাটা বলে জ্যাক তার হাতে থাকা মোবাইল দুজনের মিলিতভাবে একটা সেলফি তুলে নিল। তাহলে এলিক্স, তোমার ফোনে আমি ছবিটা সেন্ড করে দিলাম। হ্যাঁ হ্যাঁ দাও, তবে আমিও একটা ছবি তুলবো। ট্রেন যখন বিসিএস চ্যানেলের মধ্যে থাকবে তখন তোমার এরকম পাশাপাশি হয়ে একটা ছবি তুলবো। হ্যাঁ, আশা করি এতে আপত্তি নেই। টুম করে একটা আওয়াজের সাথে সাথেই এলিক্সের মোবাইলে ছবিটা পাঠিয়ে দিল জ্যাক। বলল, না ভাই, এতে আমার কোনো আপত্তি নেই। তবে জানো, গতকাল থেকে আমি যখন শুনলাম যে ট্রেনের ডিউটি চার্টে আমার দায়িত্ব পড়েছে এই ইন্টারকান্ট্রি সুপার রকেট এক্সপ্রেসের অ্যাসিস্ট্যান্ট চালক হিসাবে, তখন থেকেই আমি ভীষণ এক্সাইটেড। আর এখন যখন তোমার পাশে দাঁড়িয়ে সেই ট্রেনটা চালাচ্ছি, সত্যি এটা আমার কাছে এক স্বপ্ন পূরণের মতো। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমিও কি ভাবতে পেরেছিলাম নাকি যে মালগাড়ির চালক পথ থেকে সোজা এমন একটা ট্রেন চালাবো যেটা একেবারে উফ বাবা, ভাবলেই কেমন লাগছে। আবার এমন একটা ট্রেন যেটা এক দেশ থেকে অন্য দেশে যাত্রা করছে। হ্যাঁ সত্যি ভাবতেও অবাক লাগে গো।
আসলে জানো তো, মানুষের জীবনে এরকম অনেক কিছুই হঠাৎভাবে ঘটে যায়। আজ যে তুমি পরিস্থিতির মধ্যে রয়েছো, কাল সেটা সম্পূর্ণ বদলে গেল। আরে এগুলোই তো হলো জীবনের মোড়, বুঝলে? ঠিক আছে, তুমি এখন ট্রেন চালাও, আমি একটু আরাম করি। ও হ্যাঁ, তুমি একটা জিনিস দেখেছো? লাইন চেঞ্জের জায়গায় এসে ট্রেনের স্পিডটা অটোমেটিক কমে যাচ্ছে। তারপর দেখো ওই লুপ লাইনে গিয়ে আবার এটা নর্মাল স্পিড অটোমেটিক ধরে নিচ্ছে। এই হচ্ছে আধুনিকতা, প্রগতিশীল পরিস্থিতি, বুঝলে? যার প্রত্যক্ষ সাক্ষী এখন আমরা দুজনে একসাথে। এখন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো বাকি আছে প্রথম স্টেশন আসতে। ওই ট্রেনের সামনে থাকা ওই গ্লাস উইন্ডোর উপরে দেখছো একটা লম্বা লাইন? ওখানে একটা স্পট লাল রং দিয়ে করছে, ওটা কিন্তু আমাদের ট্রেনের অবস্থান। আর ওই দেখো, ওই লাল লাইনের উপরে থাকা সবুজ গোলাকার 3টে বিন্দু, ওগুলো সামনে আসা স্টেশন। ওটা দেখেও তুমি আন্দাজ করতে পারবে যে আমাদের ট্রেন এখন সামনে আসা স্টেশন থেকে ঠিক কতটা দূরে রয়েছে। জ্যাকের কথা মতো এলিক্স সেদিকে তাকিয়ে বিষয়টি বুঝে নেয়। তারপর জ্যাক সোজা চলে যায় রেস্টরুমে। চারিদিকে বাড়ি ঘর রাস্তাঘাট দূরে সরে সরে যাচ্ছে। এই দৃশ্য দুপাশে তাকাতে তাকাতে উপভোগ করছে এলিক্স। এমনই কোনো এক শহরে তার বাড়ি। মাকেও সে কত বছর আগে দেখেছে। তারপর আর বাড়ি ফেরা হয়নি। ডিউটিতে জয়েন করেছে আর ছুটি পায়নি সে, তাই বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি। মায়ের মুখটা আজও তাই খুব মনে পড়ে। পাশাপাশি এই চালক কেবিনে বসে মনে পড়ে বাবার বলা একটা কথাও। শোনো এলেক্স, জীবনে যা কিছু করবে ভালোভাবে ভেবে করো, এবং যেটা করলে সেটা করার পরে সেটা নিয়ে কিন্তু আর ভেবো না। তবে চেষ্টা করো নিজের ছাপটা এই একটা জীবনে রেখে যেতে। তুমি মানুষ হয়ে এসেছিলে এবং মানুষের মতোই একটা কাজ করো। কেন বাবার এই কথাগুলো আজও তার মনে গেঁথে আছে এলিক্স নিজেও জানে না। যাই হোক, ট্রেন চলেছে দুর্বার গতিতে। এইভাবে আরও কিছুটা সময় অতিবাহিত হলো। এই ট্রেনের সর্বোচ্চ স্পিড ঘন্টায় 400 কিলোমিটার, আর সেই ট্রেন স্পিডটা ধরবে যখন টানেলের মধ্যে প্রবেশ করবে। হঠাৎ এলিক্সকে কন্ট্রোল রুম থেকে বলা হলো যে সামনে ডকল্যান্ড এক্সপ্রেস আসছে, ওটার ক্রসিং রয়েছে। ট্রেনটা বেরিয়ে গেলে ট্রেনের গতি 250 কিলোমিটার প্রতি ঘন্টায় করা হবে। কথাটা অ্যানাউন্স হওয়ার 5 মিনিটের মধ্যেই একেবারে এলিক্সের কান ঘেঁষে দ্রুতগামী ডকল্যান্ড এক্সপ্রেস ঝড়ের গতিতে বেরিয়ে গেল। অস্ট্রেলিয়ায় এটাই সুবিধে, অ্যানাউন্সমেন্টের কিছুক্ষণের মধ্যেই ট্রেন যাওয়া আসা নির্ধারিত হয়, অর্থাৎ ট্রেন একেবারে সময়সূচি মেনে চলাচল করে। ট্রেনটা পেরিয়ে যাওয়ার 2 মিনিটের মধ্যেই স্পিডোমিটারের কাঁটা ছুঁল 250 কিলোমিটার প্রতি ঘন্টা। এলিক্স একটা জিনিস লক্ষ্য করল যে ট্রেন একটা সরু ব্রিজের উপর দিয়ে ছুটে চলেছে, শহরের বাড়ি ঘরের মাথার উপর দিয়ে। তবে এবার যত সামনে এগোচ্ছে ট্রেনের ব্রিজটা ক্রমশ নিচু হচ্ছে, তার মানে ব্রিজটা ঢালু হয়ে নেমেছে সামনের দিকে। কন্ট্রোল রুম থেকে পেড্রিক বলল, আর 10 মিনিটের মধ্যে ট্রেন মাউন্ট পেভে স্টেশন ছবে। ততক্ষণে অ্যাসিস্ট্যান্ট জ্যাকও চলে এসেছে রেস্টরুম থেকে, একেবারে এলিক্সের পাশে। বলল, দারুণ একটা ঘুম এসে গিয়েছিল, হঠাৎ করেই ভেঙে গেল, তাই আর ভেতরে থাকতে পারলাম না, চলে এলাম তোমার কেবিনে। আরে এ কি বলছো জ্যাক? আমার কেবিন মানে? এটা তোমারও কেবিন, তুমিও তো একজন চালক। হ্যাঁ, ট্রেন নিয়ে যাওয়ার দায়িত্ব রেলওয়ে সরকার আমার ওপর দিয়েছে, আর তোমাকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে রেখেছে। কিন্তু এটাও তো মিথ্যে নয় যে তুমি আমার সিনিয়র। তা ঠিক, তবে এবার বলো ট্রেন কত দূর এসে পৌঁছলো? আচ্ছা, কন্ট্রোল রুম থেকে জানালো যে 10 মিনিটের মধ্যেই আমরা মাউন্ট এভারেস্ট স্টেশনে ঢুকছি, আর ট্রেনের গতিবেগ কন্ট্রোল রুম থেকে কমিয়ে দেওয়া হচ্ছে। যাক, তাহলে আমরা ট্রেনের প্রথম গন্তব্যে পৌঁছে গেলাম। এবার শুধু দ্বিতীয় স্টেশনে এন্টিটাম পেরোনোর অপেক্ষা। সেটা পেরোলেই আমরা সবচেয়ে এক্সাইটেড হয়ে রয়েছি যে টানেলের জন্য, সেই বেসিয়াস টানেলের দিকে এগিয়ে যাব। আমার প্রবল ইচ্ছা ওই টানেলটিকে ভালো করে দেখবার, এটা কেমনভাবে বানানো হয়েছে। সমুদ্রের তলায় ট্রেনের যাতায়াতের জন্য টানেল, ভাবা যায় এই প্রথম দেখব। চারিদিকে সমুদ্রের নীল জলরাশি ছেয়ে থাকবে, বাবা আমি তো ভাবতেই পারছি না মুহূর্তটা। সত্যি ট্রেন যত এগোচ্ছে আমার উত্তেজনা তত বাড়ছে, জানো? মানে সমুদ্রের তলা দিয়ে টানেলের মধ্যে দিয়ে ট্রেনটা যাবে, মানে সত্যি ভীষণ এক্সাইটেড লাগছে।
একদম এলিক্স, তুমি একদম ঠিক কথা বলেছ। আরে সেই জন্যই তো আমার আজ এত উন্মাদনার এত উচ্ছ্বাস। তবে এটাও ঠিক যে সায়েন্স আর টেকনোলজি যেভাবে উন্নত হয়ে চলেছে যুগ যুগ ধরে, তাতে এমন এক সময় আসবে যখন ট্রেন মহাকাশের পথেও পাড়ি জমাবে, আর যেটা আমরা আজ ভাবতেও পারছি না। এই তো ধরো না, যেমন এই যে এই ট্রেন প্রথম জলপথের ভেতর দিয়ে চলবে, আরে এটা চালানোর আগে আমরা কি কল্পনা করতে পেরেছিলাম বলো তো? ঘড়িতে বাজে 11:55। ঠিক তখনই ট্রেনের সাউন্ড সিস্টেমে বলা হলো মাউন্ট পেভে স্টেশন ইজ কামিং। কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতে স্টেশন এসে গেল। স্টেশনে বহু লোক ভিড় করেছে, যদিও সবাই যাত্রী নয়। কেউ কেউ ট্রেন দেখার জন্য ভিড় জমিয়েছে। অস্ট্রেলিয়ার ইতিহাসের পাতায় নাম তুলছে এই ট্রেন, তাই দেখতে তো আসবেই। মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা চরমে। পেড্রিক বলল, ট্রেনের হল্ট টাইম এখানে 10 মিনিট। প্যান্ট্রি করে খাবার লোড হবে এই স্টেশনে। এইখান থেকে ট্রেন ছাড়লেই প্যাসেঞ্জার সহ চালক সকলকে খাবার সার্ভিস দেওয়া হবে, আর সেই সার্ভিস চালু রাখার জন্য কিছু লোক এইখান থেকে উঠবে। মাউন্ট পেভে স্টেশনে 10 মিনিট ট্রেনটা দাঁড় করিয়ে আবার ট্রেনের হুইসেল সুইচটা টিপে দিল এলেক্স। ট্রেন আবার চলতে শুরু করলো। একবার স্টেশনটায় নেমেছিল এলেক্স, বেশ ভালো। এখন আবার ট্রেন চালিয়ে দিয়েছে। দেখতে দেখতে স্বাভাবিক গতিবেগ 450 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছে গেল ট্রেনটা মুহূর্তের মধ্যেই। চারিদিকে দৃশ্য একেবারে ঝড়ের গতিতে পিছনে চলে যাচ্ছে। দূর থেকে শুধুমাত্র দেখা যাচ্ছে কি এগিয়ে আসছে, কিন্তু সেটা যখন ট্রেনের 10 হাতের মধ্যে আসছে, অমনি সেটা হুশ করে ট্রেনটাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। জ্যাক পাশেই দাঁড়িয়েছিল, বলল, তুমি তো অনেকক্ষণ ধরে ট্রেন চালালে, তুমি এবার একটু রেস্টরুমে গিয়ে বরঞ্চ আরাম করো, আমি ততক্ষণে সামনে নিচ্ছি ব্যাপার। সরি জ্যাক, ট্রেন যতক্ষণ না টানেলের মধ্যে নিয়ে যেতে পারছি ততক্ষণ আমি এখান থেকে নড়ব না। কিছু মনে করো না প্লিজ। ঠিক আছে, আমিও তোমাকে আর জোর করছি না। আচ্ছা, আমরা কিন্তু এবার ওই এন্টিটাম স্টেশনের দিকে এগোচ্ছি। আমি শুনেছি জানো তো, এই স্টেশনটা প্রশান্ত মহাসাগরের একদম নিকটবর্তী। মানে এই স্টেশনটা পেরোলেই তো একেবারে বেসিয়াস চ্যানেলে ঢুকে পড়বো। ও মাই গড, আই এম ফিলিং সো এক্সাইটেড। কথার মাঝখানে হঠাৎ চালক কেবিনের ভিতরের দরজাটা ঠেলে একটি মেয়ে ট্রেনের প্যাসেঞ্জারের সার্ভিস পোশাক পরে ভিতরে ঢুকে এলো, কিছু স্ন্যাক্স জাতীয় খাবার নিয়ে। মেয়েটি ট্রেনের চালকদের খাবার দিতে এসেছে। এলেক্সের দিকে তাকিয়ে বলল, কি নেবেন আপনি? কথাটা বলেই মেয়েটি এলিক্সের দিকে একবার চোখাচোখি তাকিয়ে রইল। দেখল এলিক্স অবাক দৃষ্টিতে দেখছে। দুজন দুজনকে এমনভাবে দেখছে যেন বহুদিনের চেনা। বিষয়টা স্বাভাবিক করতে মাঝখান থেকে একটু গলা খাকড়িয়ে একটু হেসে জ্যাক বলল, আরে কি ভাই, বলো তুমি কি খাবে? আরে উনি তো জানতে চাইছেন, কি ভাবছো এত? জ্যাকের কথায় সম্বিত ফিরে পেয়ে বেশ একটু উচ্ছ্বসিত হয়ে এলিক্স বলল, আরে সিলিয়ানো। ওদিকে সিলিয়ানো মানে খাবার দিতে আসা মেয়েটি এলিক্সের দিকে চেয়ে বলল, এরিক্স, তুমি? হ্যাঁ, আমরা কলেজ থেকে পাস আউট করার পর তোমার খোঁজ কত করেছি জানো সিলিয়ানো। তোমার ডান দিকে ঠোঁটের ওপর ওই যে ছোট্ট তিলটা তোমায় আমাকে নতুন করে চিনিয়ে দিচ্ছে। তা তুমি এতদিন পর এখানে কি করছো? আসলে আমি রেলে সার্ভিসম্যানের পরীক্ষা দিয়ে এই চাকরি পেয়েছি। তা প্রায় ধরো 3 বছর হলো। আমার সার্ভিসের রেপুটেশন এবং গুগল দেখে রেল কোম্পানি আমাকে এই ট্রেনে ফুড ডেলিভারি দেওয়ার সার্ভিসের ডিউটিতে নিয়োগ করেছে। এর আগে মানে প্যাসেঞ্জার ট্রেনে আমি এই সার্ভিস দিয়ে এসেছি। তবে তোমাকে এই ট্রেনের একেবারে চালক কেবিনে এতদিন পর চালকের পোশাকে দেখতে পাবোই আমি ভাবতেই পারছি না। তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি অনেক হ্যান্ডসাম এবং চার্মিং ও কিউট হয়ে গেছো। তোমাকে দেখে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিল এলিক্স, কারণ সিলিয়ানো বেশ সুন্দর কথা বলে। এলিক্সের মনে পড়ে গেল কলেজের সময়কার কথা। সে একদিন মজা করে বলেছিল, সিলিয়ানো, তুমি রিপোর্টার কিংবা সংবাদ সঞ্চালক হতে পারো, কিন্তু ভালো কাজে দেবে। আসলে সিলিয়ানো ছিল এলিক্সের কলেজ জীবনের গার্লফ্রেন্ড। তাকে এলিক্সের খুব ভালো লাগতো, কিন্তু কলেজ লাইফ শেষ হওয়ার পর সিলিয়ানোর সঙ্গে আর বহু বছর যোগাযোগ নেই। যদিও পরবর্তীকালে মিশেলের সঙ্গে আলাপ এবং প্রেম, কিন্তু
কলেজ জীবনের সেই ভালো লাগাটা মনের কোনো এক কোণায় হয়তো আজও বিদ্যমান। সিলিয়ানো এলিক্সের কাছে জানতে চাইল, তুমি এই লাইনে এলে কবে থেকে? তবে এই ট্রেনে ডিউটি পেয়ে আমি যতটা উৎসাহী বা উচ্ছ্বসিত ছিলাম, এখন আমার মনের মধ্যে সেই উচ্ছ্বাস আরও দ্বিগুণ হয়ে গেছে। জানো, তোমাকে এই মেইন চালক হিসেবে দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। ঠিক আছে, আমি আবার পরে আসবো। হ্যাঁ, দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে তো, আর সাজাতেও হবে খাবার দাবার। তুমি তো জানোই খাবার ঘিরে যাত্রীদের কত ধরনের অভিযোগ, অনুরোধ, আবদার থাকে। কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর আমিও তোমার মতো রেলের লোকো পাইলটের পরীক্ষাটা দিই এবং এই চাকরিটা পাই 2 বছর আগে। প্রথমে ট্রেনিংয়ের জন্য এবং পরে দক্ষতা বাড়ানোর জন্য আমাকে গুডস ট্রেন চালাতে দেওয়া হয়, সেখানে ভালো কাজ দেখাই। হ্যাঁ, এবার তারপর কিছু এক্সপ্রেস চালানোর পরই নতুন লঞ্চ হওয়া ট্রেনটা চালানোর দায়িত্বটা পাই। তবে তোমাকে এতদিন পর কাছে পেলাম, এত কম কথা, কম সময়ে তোমার সঙ্গে বলতে ইচ্ছা করছে না। তোমাকে এত তাড়াতাড়ি ছাড়তেও মন চাইছে না কিন্তু। কিন্তু কি আর করা যাবে বন্ধু, আমরা দুজনেই এখন অন ডিউটি, তাই ইচ্ছে না থাকলেও ছাড়তে হবেই। ঠিক আছে, তুমি যাত্রীদের লাঞ্চের অ্যারেঞ্জ করো, আবার এসো কিন্তু। এলিক্সের কথা শেষ হতে না হতেই একটু মৃদু হেসে সিলিয়ানো ভিতরে চলে গেল। ওই আর কি, কলেজমেট। বুঝলাম সেটা, কিন্তু ও কি তোমার শুধু কলেজ লাইফের সহপাঠী নাকি অন্য কিছু? তবে তোমার পছন্দের তারিফ করছি ভাই, মেয়েটাকে সত্যিই দেখতে ভীষণ সুন্দর, আর হাসিটাও বেশ চমৎকার, কি বলো? কথার মাঝখানে কমিউনিকেশন ডিভাইসে পেড্রিক কন্ট্রোল রুম থেকে বলে উঠল, সামনে একটা সিগন্যাল আসছে এবং এই সিগন্যালটাই শেষ সিগন্যাল আপাতত এই লাইনে। এরপর আর কোনো সিগন্যাল নেই। এই সিগন্যালে তোমার ট্রেনটাকে পাশে থাকা লাইনের ক্রসিংয়ে বাঁ দিকে লুপ লাইনে ঢোকাতে হবে। তারপর ওই লাইন ধরেই তোমাকে চলতে হবে এন্টিনটাম স্টেশনের সামনে থাকা সিগন্যাল পর্যন্ত। সোজা পথ ধরে ট্রেন এগিয়ে চলল তার গন্তব্যে। স্পিড একেবারে 450-তে উঠে গেছে। এখন ট্রেন এমন একটা ব্রিজের উপর দিয়ে চলেছে, তার দুপাশে একাধিক শহরের বাড়িঘর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শহরের মধ্যে দিয়ে চলেছে ট্রেনটা এই দুর্বার গতিতে। এলিক্স বলল, কি সুন্দর পরিবেশ দেখো, সাচ আ সানি ওয়েদার। শহরের উঁচু উঁচু বাড়িঘরের মাঝে এই ব্রিজের গা ঘেঁষে আমাদের ট্রেনটা চলছে। আকাশের পাখিরা কি সুন্দর দল বেঁধে উড়ে বেড়াচ্ছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এইসব পরিবেশ ছেড়ে হারিয়ে যেতে হবে সমুদ্রগর্ভে। এই আলোয় ভরা পরিবেশ থেকে কিছুতেই মন চাইছে না চলে যেতে। সত্যি, এটা একেবারে ঠিক বলেছ, এই পরিবেশটাকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না। কিন্তু কি আর করবো বলো, এটা তো আমরা স্বেচ্ছায় করছি না, ডিউটি করছি। তবে এই সমুদ্র গর্ভে আমরা 8 ঘন্টা ট্রেনের মধ্যে থাকবো। ওই সমুদ্রের পরিবেশও তখন আমাদের ভালো হয়ে উঠবে। আরে এটা তো বোঝোই যে মানুষের মন পরিবর্তনশীল। হ্যাঁ, এখন আমরা এই রৌদ্রোজ্জ্বল দিন, বাড়ি ঘর, আকাশের মধ্যে থেকে এটার সঙ্গে মানিয়ে নিয়েছি। এই চেঞ্জটা বেশ ভালোই লাগছে, কি বলো? কিন্তু মন কোনো স্থানে আবদ্ধ হয়ে থাকলে না, বেশিক্ষণ সেই স্থানটিকে আঁকড়ে ধরে। সমুদ্র গর্ভে আমরা প্রায় 8 ঘন্টার মতো থাকবো, তাই অতক্ষণ ওই পরিবেশে সমুদ্রের মাঝে নীল জলরাশির মধ্যে নানা রঙের মাছের চলাচল, ওই সব দেখেও দেখবে মনটা ওই পরিবেশের মধ্যে নিজেকে মানিয়ে নিতে পেরেছে। তখন মনের মধ্যে থাকা এখনের এই আফসোস দেখবে কোথায় হারিয়ে যাবে। এমন অবস্থা হবে যে ওই পরিবেশ থেকে না তোমার সরে আসতে একদম ভালো লাগবে না। আরে আমি তো ভীষণভাবে উৎসুক হয়ে আছি প্রশান্ত মহাসাগরের তলদেশে ওই পরিবেশটাকে দেখার জন্য। আর জানো তো, আমাদের ট্রেন যে টানেলের মধ্যে দিয়ে যাবে সেটা একেবারে ট্রান্সপারেন্ট, মানে টানেলের মধ্যে থেকে তুমি বাইরের সমুদ্রের দৃশ্য একেবারে স্পষ্ট দেখতে পাবে। আরে বাবা, কি বলছো গো? হ্যাঁ, অবশ্য আমার এরকম একটা ধারণা ছিল যে টানেলটি এইভাবে বানানো হবে যাতে ট্রেনের যাত্রীরাও ট্রেনের জানলা দিয়ে সমুদ্রের তলার সব একেবারে স্পষ্ট দেখতে পায়। কি এক্সাইটিং ব্যাপার বলো তো। হ্যাঁ, সে তো একেবারেই ঠিক বলেছ। তাছাড়া মানুষ এতদিন ধরে এই সমুদ্রের নিচের রূপ দেখেছে ওই বুলবুলির পোশাক পরে কিংবা সাবমেরিনে করে।
আর এবার এই একই দৃশ্য দেখবে সম্পূর্ণ একটি ভিন্ন যানের মধ্যে দিয়ে, ট্রেনের মধ্যে দিয়ে। এ তো একেবারেই কল্পনা করা যায় না, তাই না? আর তাছাড়া এই ট্রেনের প্যাসেঞ্জার প্রত্যেকেই খুবই উৎসাহিত হয়ে আছে ওই টানেলের মধ্যে দিয়ে যাওয়ার জন্য। ঠিক 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 ঠিক, একদম একদম ঠিক বলেছো জ্যাক। মানুষের মনের মধ্যে যে একটা উন্মাদনা রয়েছে এই টানেলটাকে ঘিরে, সেটা একদম নিঃসংকোচেই বলা যায়। তাছাড়া এই প্রথম তাদের দেশের একটা ট্রেন অন্য দেশে পাড়ি জমাচ্ছে, এটাও তো আনন্দ আর উচ্ছ্বাসকে বাড়িয়ে তোলে। এলিক্স বলল, আচ্ছা জ্যাক, আমি যতদূর জেনেছি টানেলের মধ্যে একটাই লাইন পাতা আছে, মানে কোনো ক্রসিং সিস্টেম নেই, পাশাপাশি কোনো ট্রেন যেতেও পারবে না। হ্যাঁ, আমিও সেটা জেনেছি। আসলে দুটো লাইন পাতে, মানে আপ এবং ডাউন, এই ট্রেনের মধ্যে একসাথে চলাচল করে যদি ট্রেনের চাপে টানেলের ভিতরে কোনো বড় কোনো ক্ষতি হয়, তাই এই বিষয়টাকে হয়তো ভেবে নিয়ে আপাতত একটা এই ট্রেকের মধ্যেই চালিয়ে রেখেছে। ভবিষ্যতে হয়তো ডাবল লাইন করার ইচ্ছে রেল কোম্পানির মধ্যে থাকবে। এখন কয়েক বছর ট্রেন চালিয়ে টানেলটাকে ভালো মতো পরীক্ষা করবে দুদেশের সরকার, তারপর তারাই যৌথভাবে সিদ্ধান্ত নেবে যে কী করা যাবে। তবে এই টানেলের মধ্যে হয়তো লাইন পাতবে না, কারণ সেটা বোধহয় আর করা সম্ভব হবে না। টানেলটি একটা প্ল্যান মাফিক বানানো হয়েছে, আর এক্ষেত্রে ইঞ্জিনিয়াররাও বেশ ভালো মতো ভেবে চিনতে তবেই সিদ্ধান্ত নিয়ে এটা বানিয়েছে। তাই ডাবল লাইনের চিন্তা এখনই এই মুহূর্তে আশা করো না। এই দেখো, কথা বলতে বলতে 12টা বেজে গেল। শোনো, এই ট্রেনের সার্ভিস কিন্তু একেবারে নিয়ম মাফিক। দুপুর 12টা বাজার মানেই লাঞ্চ আওয়ার, এটা কিন্তু জেনে রাখবে। তাহলে তো আমাদের লাঞ্চ এলো বলে এখন। জ্যাকের কথা শেষ হতেই সিলিয়ানো একটা ঠেলা গাড়ির ট্রেতে দুটো ঢাকা দেওয়া থালা নিয়ে চালক কেবিনে প্রবেশ করলো। নাও, এবার এবার খেয়ে নাও। তোমাদের খাওয়া হলে আমি আবার এই খাবারের ঠেলা গাড়ি নিয়ে ভিতরে যাব। সুসি, আমার এক সহকর্মী, সে সারা কোচে যাত্রীদের খাওয়া দাওয়া বিষয়টি দেখছে, আর আমি মানে স্পেশালি তোমাদের জন্য এখানে। সিলিয়ানো স্পেশালি চালক কেবিনেই খাবার দাবার সার্ভিসটি নিয়েছে, সেটা এলিক্স কিন্তু ভালো মতোই বুঝে গেল। কলেজে থাকাকালীন এই সিলিয়ানোর সঙ্গে সে ক্যান্টিনে একসাথে টিফিন করত। এলিক্স কোনোদিন ক্যান্টিনে যেতে না চাইলে সিলিয়ানো সেদিন আর কিছু মুখে তুলত না। যাই হোক, এলিক্স বাঁকা থালাটা তুলে দেখল সামান্য রাইস আর জুস দেওয়া হয়েছে। তাকিয়ে দেখল সিলিয়ানো তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। চোখাচোখি হতেই সামান্য হাসল। এলিক্স বলল, অ্যাপেল জুস আমার খুব ফেভারিট খাবার, জানো জ্যাক। এই ট্রেনেও যে সেটা পাবো সেটা কখনো ভাবিনি। অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। একবার বুঝলে, কলেজ লাইফে টিফিন ব্রেকের সময় জানো ওই অ্যাপেল জুস খেতে আমি ক্যান্টিনে দৌড়াতাম। কথাটা বলে এলিক্স এক প্রকার বুঝিয়ে দিল পুরনো স্মৃতি সে কিছুই ভোলেনি। যাই হোক, সিলিয়ানো দুজনের খাওয়া শেষ হতেই খাবারের প্লেটগুলো ঠেলা গাড়িতে তুলে নিয়ে ভিতরে চলে গেল। ঠিক তখনই পেড্রিক এলিক্সের কানে থাকা কমিউনিকেশন ডিভাইসে বলে উঠল, এন্টিনটাম স্টেশন খুব কাছেই, আর 30 মিনিটের মধ্যেই স্টেশন ছবে। ট্রেনের গতি এখন থেকে কম করা হচ্ছে। এই ট্রেন এত স্পিডে থাকে, স্টেশন আসার একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ট্রেনের গতিকে আস্তে আস্তে কমাতে হয়। হট করে ট্রেনের গতি কমালে ট্রেনে দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া নির্দিষ্ট দূরত্ব থেকে একে না থামালে ট্রেন স্টেশনে থামতেও পারবে না, স্টেশন থেকে বেরিয়ে যাবে একেবারে। আর এই সব দেশে এইরকম হলে সেটা চালকের অবহেলা বলেই ধরা হবে এবং তাকে বরখাস্ত করে দেওয়া হবে চাকরি থেকে। তাই ট্রেন ভীষণ সতর্ক হয়ে সামনে তাকিয়ে রোডম্যাপ দেখে এবং কন্ট্রোল রুমের সঙ্গে যথাযথ যোগাযোগ রেখেই ট্রেনটা চালাতে হয়। এ বিষয়ে এলিক্স খুবই সাবধান, তাই সেও ট্রেনের গতিবিধির দিকে ভালো করে খেয়াল রেখেছে এবং ট্রেনে ওঠার থেকেই কমিউনিকেশন ডিভাইসের সাহায্য নিয়ে কন্ট্রোল রুমে যোগাযোগ বজায় রেখে চলেছে। এই ট্রেনটার মডেল একেবারেই নতুন, তাই বিষয়গুলো জানা ভীষণ জরুরি। যাত্রীদের সঙ্গে যোগাযোগ করার সুইচ, ইমার্জেন্সি ব্রেক, সামনের আলো জ্বালানো সুইচ, সবগুলোই। জ্যাক বলল, দেখেছো তোমার ট্রেনের ওই রেড ইন্ডিকেটরটা সামনে থাকা এন্টিটাম স্টেশনের লাল বিন্দুর খুব কাছে চলে এসেছে। ওই তো সামনেই দেখা যাচ্ছে স্টেশনটা। ওরা ট্রেনের সামনের গ্লাস উইন্ডো দিয়ে দেখতে পেল দূরে আন্দাজ 200 মিটার তো হবেই একটা স্টেশন তাদের দিকে এগিয়ে আসছে এবং দেখতে দেখতেই মুহূর্তের মধ্যে স্টেশনটা ট্রেনের পাশে চলে এলো।
একেবারে জনসমুদ্র বলা যায়, ভিড় উপচে পড়ছে। পেট্রিক হঠাৎ কমিউনিকেশন ডিভাইসে জ্যাক এবং এলিক্স দুজনকেই এন্টিনটাম স্টেশনের কন্ট্রোল রুম অ্যাটেন্ড করতে বলল। দুজনে ট্রেন থেকে নেমে কন্ট্রোল রুম অ্যাটেন্ড করল। সেখানকার মেইন স্টাফ জন। ওরা নিজেদের পরিচয় দিতেই জন বলল, শুনছিলাম এই ট্রেনের চালক খুব অল্প বয়সী একজন পুরুষ, আর সম্ভবত সর্বোচ্চ এই দ্রুততম ট্রেনে তার প্রথম ডিউটি এটা। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। এটাই আমার প্রথম ডিউটি এই দ্রুতগামী ট্রেনে। এর আগে কিছু প্যাসেঞ্জার আর গুডস ট্রেন চালিয়েছি, তবে তার গতি এতটা ছিল না। তবে আপনাকে আমি বলবো, আপনি ভীষণ ভাগ্যবান একজন মানুষ, কারণ এমন ট্রেনে এরকম ডিউটি, আবার সেটা ট্রেনের প্রথম যাত্রায়, এই সুযোগ খুব কম মানুষের কপালেই জোটে। হ্যাভ এ নাইস জার্নি, টেক কেয়ার। বলেই বেশ কতগুলো ব্যাগ ট্রলিতে করে একটা লোকের হাতে দিয়ে ওদের দিকে এগিয়ে দিল। বেশ খানিকটা বিস্মিত হয়ে এলিক্স জানতে চাইল, আচ্ছা, এই ট্রলিতে কি রয়েছে? এটা মাউন্ট পেভেস স্টেশন থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল, এবং এর মধ্যে যা রয়েছে সেগুলোর সঙ্গে তোমাদের অবগত করার জন্য এই প্ল্যাটফর্মে নেমে এগুলো তোমাদেরকে দিতে তোমাদের এখানে পাঠানো হয়েছে। এমনকি প্ল্যাটফর্ম অ্যানাউন্স করেও তোমাদের এগুলো নেবার জন্য এই কন্ট্রোল রুম অ্যাটেন্ড করতে বলা হয়েছে। আসলে এই ট্রলিতে যে ব্যাগ দেখছো, এগুলোর মধ্যে প্রায় 300 থেকে 400টা টর্চ রয়েছে। আসলে টানেলের মধ্যে যদি কখনো কোনো গণ্ডগোল হয়, সেই সময় টর্চগুলো তোমরা ব্যবহার করতে পারবে। ট্রেন থেকে এখানে রওনা দেওয়ার 1 ঘন্টার মধ্যে বেসিএস টানেলের প্রবেশ করা যাবে। তখন ওই টানেলের আলোর মধ্যে ট্রেন চলতে থাকবে। তবে ভয়ের কোনো কারণ নেই, টানেলের মধ্যে পর্যাপ্ত আলো রয়েছে। তবে সময়টা কিন্তু নেহাত কম, তাই যদি ওর মধ্যে থাকা ট্রেনের মধ্যে কিংবা টানেলের আলোতে পাওয়ার কাট সিচুয়েশন হয়, তবে এর ব্যাকআপের জন্যই টর্চগুলো তোমাদেরকে দেওয়া হলো। কথাটা শেষ হওয়া মাত্রই প্ল্যাটফর্মে অ্যানাউন্স হলো ইন্টার কান্ট্রি এক্সপ্রেসের চালক এবং অ্যাসিস্ট্যান্ট চালক ট্রেনের লোকো পাইলট কোচ অ্যাটেন্ড করতে। অবশ্য ইতিমধ্যেই ট্রলিগুলো ট্রেনের মধ্যে রেখে আসা হয়েছে। তাহলে চললাম জন, তোমার সঙ্গে দেখা হয়ে এবং কথা বলে বেশ ভালো লাগলো। সি ইউ অ্যাগেন। ওকে, হ্যাভ এ নাইস জার্নি, সি ইউ অ্যাগেন। তারপর ওরা দুজনে পিছনে ঘুরে চলতে চলতে ট্রেনের লোকো পাইলট কোচে উঠে গেল। কিন্তু কোথায় টর্চের ব্যাগ? জ্যাক বলল, দাঁড়াও। ওরা বেশ খানিকটা খোঁজাখুঁজি করল, কিন্তু কোথাও কিছু পেল না। হঠাৎ জ্যাকের চোখে পড়ল রেস্টরুমের বেডে টর্চের 3টে ব্যাগ যত্ন করে সাজানো। যাক, চিন্তার অবসান। প্ল্যাটফর্ম ট্রেন ছাড়া নির্দেশ দেওয়া হলো। ঘড়িতে তখন দুপুর 2টো। এলিক্স হর্নের সুইচটা দেওয়া মাত্রই কন্ট্রোল রুম থেকে ট্রেনের গতি বাড়িয়ে দিল পেট্রিক। সামনে থাকা রোডম্যাপের নিচে সেই লাইনে এখন স্পষ্ট শুধু চোখে পড়ছে তার ট্রেনের লাল বিন্দুটি। সামনে আর কিছু নেই, সেটা শুধু এগিয়ে চলেছে। এই রেড লাইটটা ট্রেনের গতিবিধি নির্দেশ করছে। তবু এটার নাম জানতে একবার ইচ্ছে হলো এলিক্সের। পেট্রিককে জিজ্ঞাসা করল, এই জিনিসটার নাম কি? এটা একটা মডেল লাইন চার্ট। এই ট্রেনের লোকো পাইলট কেবিনে ইনস্টল করা রয়েছে। ট্রেনের গতিবিধি সময় মিলিয়ে চলছে কিনা সেটাই হিসেব করে দেখা হচ্ছে এই কন্ট্রোল রুম থেকে। তবে এটা থেকে চালকের একটা ধারণা হয়ে থাকে সে তার ট্রেন কোথায় কত দূরে নিয়ে এসেছে, আর কতটা পথ এবং কি কি জায়গা দিয়ে ট্রেন চলবে। এলিক্স, দেখেছো ট্রেনের ব্রিজ এখন মাটিতে এসে ঠেকেছে, তার মানে সামনেই টানেল রয়েছে। কথাটা শেষ হবার 5 মিনিটের মধ্যেই ওরা দেখতে পেল দুপাশের বাড়িঘর তো ক্রমশ কমে আসছে। আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে চারপাশ। কমিউনিকেশন ডিভাইসে আবার শোনা গেল পেট্রিকের গলা, এলিক্স, সামনে বেসিয়াস টানেল। এবার ট্রেন সেই টানেলে প্রবেশ করবে। ওরা দেখতে পেল দূর থেকে একটা টানেল এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যেই ট্রেনটা সেই টানেলের মধ্যে ঢুকে গেল। তবে টানেলটা ট্রান্সপারেন্ট, বাইরে কি চলছে স্পষ্ট দেখা যাচ্ছে। ওরা দেখল টানেলের দুপাশে বাড়িঘর শেষ হয়েছে, একটা বন্দর দেখা যাচ্ছে। সামনে কিছু জাহাজ দাঁড়িয়ে আছে, বেশ কিছু মানুষ বন্দরের মধ্যে ঘোরাঘুরি করছে। জ্যাক বলল,
সিডনির বন্দর। কিন্তু দৃশ্যটা ক্ষণিকেরই, কারণ হঠাৎ করে সেটা অদৃশ্য হয়ে গেল। ট্রেন তখন বন্দর ছাড়িয়ে সমুদ্রের মধ্যে ঢুকে পড়েছে। ওই যে ট্রেনের দুপাশে থাকা টানেলে সমুদ্রের জল ভরে গেল। বোঝা গেল সমুদ্রের তলায় প্রবেশ করল ট্রেনটি। সামনে টানেলের মধ্যে রেল লাইনটা লম্বা হয়ে দূরে চলে গেছে, যদিও সোজাসুজি নয়, একটু যেন এঁকে বেঁকে। জ্যাক বলল, জানি না যাত্রীদের মধ্যে এখন কী ধরনের উদ্দীপনা কাজ করছে। কথা শুনে এলিক্সের মনে পড়ে গেল মিশেলের সেই নাইজেরিয়ান বন্ধুর কথা, যে ট্রেন ছাড়ার আগেই তার কাছে জানতে চেয়েছিল বেসিয়াস টানেলে পৌঁছতে কতখানি সময় লাগবে। আশা করি সেও এখন ট্রেনের জানলা দিয়ে টানেল দেখতে পাচ্ছে টানেলের ও প্রান্তে থাকা নীল জলরাশিকে। জ্যাক বলল, সত্যি সায়েন্স কি জিনিস, হ্যাঁ? মানুষের ধারণাকে সে কতটা উন্নত করেছে, চিন্তা ভাবনার কতটাই না উন্মেষ সে করিয়েছে। আমরা এখন সমুদ্রের 50 ফুট গভীরে নেমে ট্রেন চালাচ্ছি, ভাবা যায়? হ্যাঁ, ওই দেখো টানেলের দুপাশে কত নানান ধরনের মাছ ঘুরে বেড়াচ্ছে। আর ওই দেখো ওই যে হ্যাঁ ওই যে ডলফিন, দেখেছো কেমন এই টানেলের একেবারে ধারে ঘেঁষে খেলা করছে। আসলে টানেলের মধ্যে যে আলো রয়েছে সেই আলোয় জলে প্রতিফলিত হয়ে ওদের এদিক ওদিক টেনে নিয়ে আসছে, তাই ওরা টানেলের একেবারে পাশে ঘুরে বেড়াচ্ছে। সত্যি এটা ঠিক, টানেলের মধ্যে লাইনের দুধারে যে আলোর ব্যবস্থা করা হয়েছে সেটা বেশ জোরালো। সেই আলো সামনের ট্রেনের লাইনকে যেমন অনেক দূর পর্যন্ত দৃশ্যমান করে তুলেছে, ঠিক তেমনই এই সমুদ্রের জলরাশির মধ্যেও অনেক দূর পর্যন্ত বিস্তৃত করে রেখেছে, ফলে জলের মধ্যে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। ট্রেন ছুটে চলেছে তার নিজের গতিতে। কন্ট্রোল রুম থেকে পেড্রিকের আর কোনো মেসেজ এলিক্সের কানে এসে পৌঁছয়নি। তবে টানেলের মধ্যে আলোর জোরালো ব্যবস্থা দেখে এলিক্স এখন খানিকটা নিশ্চিন্ত। হঠাৎ চোখে পড়ল প্রায় 30-40 ফুট লম্বা দুটো হাঙর একেবারে ছাদ ঘেঁষে বাঁদিক থেকে ডান দিকে চলে গেল। মুখের ধারালো সূঁচলো দাঁতগুলো এতটা সামনে থেকে দেখতে সত্যি ভয় হয়। খানিকটা যেন শিহরণ খেলে গেল এলিক্সের গায়ে। আমি দুটো হাঙর দেখলাম জানো, এই টানেলের মাথার ওপর দিয়ে চলে গেল। আচ্ছা, ওরা তো অনেক সাইজে বড় দেখলাম। হ্যাঁ, আমিও দেখেছি। ওটা টাইগার শার্ক বলে মনে হচ্ছে। আর এরা কিন্তু ভীষণ হিংস্র হয়, সামনের শিকারকে মুহূর্তে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে নিতে পারে। তবে তবে তোমার চিন্তার কোনো কারণ নেই, এই টানেল বেশ উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। এর ক্ষতি ওই মাছ করতে পারবে না, কারণ টানেলের দুপাশে থাকা দেওয়ালে যে ট্রান্সপারেন্ট ধাতু লাগিয়ে এটা তৈরি করা হয়েছে, এটা একেবারেই ওয়াটারপ্রুফ। জলের মধ্যে প্রবেশ করতে কিছুতেই পারবে না, আর এটা সহজে ভাঙবেও না, কারণ জাপান এবং অস্ট্রেলিয়ার বাছাই করা খ্যাতনামা ইঞ্জিনিয়াররা এই টানেলটা তৈরি করেছিল। এই টোটাল টানেলটা প্রায় 20,000 কিলোমিটার লম্বা তো হবেই। আর এই টানেলের মধ্যে লাইন বানাতে সময়ও লেগেছিল ধরে নাও ওই প্রায় 4 বছর, তাহলে বুঝতেই পারছো। আর এখন ট্রেন প্রায় 7-8 ঘন্টার মতো তো এইভাবেই চলবে। পিঠটাও যেন একটু টান টান লাগছে ব্যথায়। একভাবে বসে থাকার জন্যই বোধহয় একটু গায়ে নিয়ে চিত হয়ে শুয়ে এই ব্যথা খানিকটা উপশম করতে হবে, এলিক্স ভাবল। জ্যাক তাকে বলল বটে যে টানেল বেশ মজবুত এবং জল প্রতিরোধক ব্যবস্থাও খুব ভালো, তবু খানিকটা চিন্তা যেন মাথায় ঘুরছে। চারিদিকে নীল জলরাশি, তার মধ্যে এই গোলাকৃতির টানেল সাপের মতো এঁকে বেঁকে সামনে চলে গেছে। টানেলের গায়ে দুধারে বড় বড় আলো জ্বালিয়ে রাখা হয়েছে, যেন একটা চলন্ত অ্যাকোরিয়ামের মধ্যে রয়েছে বসে এলেক্স। চারপাশে কত রকম ছোট বড় মাছ আর প্রাণী ঘুরে বেড়াচ্ছে। বিষয়টা সত্যি চমকপ্রদ। অ্যাসিস্ট্যান্ট জ্যাক বলল, ওটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখেছি। আচ্ছা, ওটা কি সাপ? ওটা এক ধরনের মাছ। কি বলছো তুমি? ওটার চেহারা তো সাপের মতো। হ্যাঁ, ওটা ইলেকট্রিক ইল মাছ। ওর শরীরে বিদ্যুৎ প্রবাহিত হয়। কি অদ্ভুত সৃষ্টি এই বিশ্বের বলো। এ দেখো বলের মতো ওটা, ওই যে দেখতে পাচ্ছ ভেসে যাচ্ছে, ওই যে হ্যাঁ। বেশ অনেকগুলোই বলের মতো দেখতে প্রাণী জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে টানেলের ওপাশে। সেগুলো ট্রেন দ্রুত গতি থাকার জন্য মুহূর্তের মধ্যে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। এলিক্স বলল, ওগুলো কি বলো তো? বলের মতো টানেলে চারদিকে ভাসছে দেখলাম। যদ্দূর মনে হয় ওগুলো পাফা ফিশ।
এই মাছ মাঝে মাঝে শরীরকে ফুলিয়ে জলে চলে, তখন দেখতে আর কি গোল বলের মতো লাগে। রেস্টরুম থেকে উঠে এসে দরজার সামনে দাঁড়িয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জ্যাকের সঙ্গে কথাগুলো বলছিল এলেক্স। এতক্ষণ টায়ার্ড লাগছিল না, তাই শুতে গিয়ে আবার উঠে এলাম। তবে এবার একটু টায়ার্ড লাগছে। আমি গেলাম রেস্টরুমের দিকে, তুমি তো এদিকটা সামলে নাও প্লিজ। কথাটা বলেই এলেক্স ঢুকে গেল রেস্টরুমের দরজা দিয়ে। জ্যাক একবার হাতঘড়ির সঙ্গে মিলিয়ে নিল। ট্রেন এখন প্রায় 1 ঘন্টার মতো চলেছে টানেলের মধ্যে দিয়ে। পরিবেশটা বেশ ভালোই লাগছিল জ্যাকের। হঠাৎ একটা কাঁপুনির মতো মনে হলো। বিষয়টা বেশ গুরুত্বপূর্ণই মনে হলো তার। কি জানি কোনো ভূমিকম্প নয় তো? আরেকটা বিষয় জ্যাক লক্ষ্য করল, ট্রেনের স্পিড ধীরে ধীরে কমছে। বিষয়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভাবালো তাকে। কমিউনিকেশন ডিভাইসে দিয়ে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে শুরু করলো জ্যাক। হ্যালো 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 হ্যালো, আমি ইন্টারকান্ট্রি সুপার রকেট এক্সপ্রেসের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জ্যাক বলছি। আমাদের ট্রেন বেসিয়াস টানেলের মধ্যে গতি হারাচ্ছে। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। কিন্তু ও প্রান্ত থেকে কোনো জবাব ভেসে এলো না। আরও কয়েকবার চেষ্টা করলো জ্যাক, কিন্তু কোনো লাভ হলো না। কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ওদিকে ট্রেনের স্পিড কমছে ক্রমাগত। 250, 200, 150 কিলোমিটার করতে করতে মাত্র 5 মিনিটের মধ্যে একেবারে শূন্য হয়ে ট্রেন হঠাৎ একটা ঝটকা মেরে দাঁড়িয়ে পড়ল। জ্যাক দৌড়ে রেস্টরুমে এলিক্সের সঙ্গে দেখা করতে যেতেই দেখলো এলিক্স বেরিয়ে আসছে। বলল, কি হলো বলো তো? একটা ঝাঁকুনি খেলাম বলে মনে হলো। বেশ খানিকটা ভয়ার্ত চোখেই বলল জ্যাক। সর্বনাশ হয়ে গেছে বন্ধু এলেক্স, ট্রেন তো থেমে গেছে, আর আমি এদিকে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে ওদের থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। কি করা যায়? আচ্ছা, তুমি একটু তোমার ডিভাইস দিয়ে যোগাযোগ করে দেখো তো। দাঁড়াও 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 দাঁড়াও, এত উতলা হয় না। সমস্ত অসুবিধায় মাথা ঠান্ডা রাখতে হবে। লোকো পাইলট কেবিনে গিয়ে দেখি, চলো কোনো সুইচ আছে কিনা ট্রেন চালানোর। চলো, কাম অন। এলেক্স চালক কেবিনে ঢুকে সুইচগুলো ভালো করে পরীক্ষা করতে লাগলো। না, ট্রেন চালানোর কোনো সুইচ নেই। অবশ্য এটাই স্বাভাবিক, কারণ ট্রেনটা তো ম্যানুয়াল অপারেটিভ ছিল না। এই সমস্ত উচ্চ মানের ট্রেন মনুষ্য চালিত হয় না, সেটাই স্বাভাবিক। টানেলের আলোতে চারপাশে সমুদ্রের জলরাশি দেখা যাচ্ছে। তবে এবার কেমন যেন একটা গমগমে জোরালো আওয়াজ এক নাগারে হয়ে চলেছে টানেলের মধ্যে। ওরা দুজনেই শুনতে পেল। জ্যাক বলল, সমুদ্রের জলরাশির চাপের এই গমগম আওয়াজটা, বুঝতে পারছো? এতক্ষণ ট্রেন চলছিল বলে ট্রেনের গতির আওয়াজে এই আওয়াজটা আমরা শুনতেই পাচ্ছিলাম না। এখন ট্রেন থামতে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আওয়াজটা আমিও পাচ্ছি, তবে আওয়াজটা বেশ ভয়ঙ্কর। সমুদ্রের তলায় এই জোরালো জলের আওয়াজ রীতিমতো বুকে কাঁপুনি সৃষ্টি করছে। তা ঠিক, সমুদ্রের নিচ থেকে এমন অনেক বিচিত্র আওয়াজ পাওয়া গেছে যার সঠিক সন্ধান আজ পর্যন্ত সায়েন্স খুঁজে পায়নি। এলিক্সও বেশ কয়েকবার চেষ্টা করল কন্ট্রোল রুমে যোগাযোগ করার, কিন্তু ব্যর্থ হলো। মনের মধ্যে যেন একটা অজানা আশঙ্কা দানা বাঁধতে থাকলো এলিক্সের। বলল, আমার কমিউনিকেশন ডিভাইস দিয়েও তো কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছি না। কি হলো বলো তো? বুঝতে পারছি না আমাদের এখন কি করতে হবে বা কি করা দরকার, কিছুই তো বুঝেই উঠতে পারছি না। এই সমুদ্রের মাঝে এই টানেলের মধ্যে এইভাবে পড়ে থাকাটাও তো ঠিক নয়, কিন্তু আমরা তো এখন বিপদগ্রস্ত। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কন্ট্রোল রুম এটা বুঝলে তারাও কোনো না কোনো ব্যবস্থা করবে, কিন্তু তাদের থেকে তো সাহায্য আসতে বেশ দেরি হবে। আর অতটা সময় কি আমাদের এখানেই থাকতে হবে? আর এই খবরটা পেলেই তো যাত্রীরা আরও ভয় পেয়ে যাবে, ট্রেনের মধ্যে গোলযোগ তৈরি করবে। তখন তো তারা জিজ্ঞেস করবে যে এই ট্রেনটা কেন থেমে গেছে, কী সমস্যা হয়েছে। আচ্ছা, আমি বরং একটা কাজ করছি, আমি ওদেরকে আসল খবরটা না দিয়ে আমি বরঞ্চ এইটা বলি যে একটা যান্ত্রিক গোলযোগে ট্রেন হঠাৎ করেই থামানো হয়েছে, আবার ট্রেন অবিলম্বে চালানোর ব্যবস্থা করা হচ্ছে। তুমি কি বলো? হ্যাঁ, তুমি যা ভাবছো তাই করো, কিন্তু এরকম করে তো আমরা কিছু সময়ের জন্য যাত্রীদের আটকে রাখতে পারবো, কিন্তু তারপর কি হবে সেটা ভেবে দেখেছো? এতগুলো যাত্রীর নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের ওপরেই। তুমি হয়তো ঠিকই বলছো, তবু আমি একটু সময় নিয়ে ভাবতে চাই কি করা উচিত। আর সেই সময়ের জন্য যাত্রীদের এই খবরটি পৌঁছে দিয়ে কিছুক্ষণ অন্তত শান্ত রাখার চেষ্টাটা করতেই হবে। দাঁড়াও, আমি অ্যানাউন্সমেন্টটা করে দিই আগে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি আপনাদের লোকো পাইলট এলেক্স। কিছু যান্ত্রিক গোলযোগের জন্য আমরা ট্রেন থামাতে বাধ্য হয়েছি। চিন্তা করবেন না, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা আবার যাত্রা শুরু করব।
থ্যাংক ইউ। তুমি তো অ্যানাউন্সমেন্ট করে যাত্রীদের একটু নিশ্চিত করলে, কিন্তু এখন কি ভাবছো, কি করবে? হ্যাঁ, সেটাও আমি ভাবছি। আচ্ছা, এই টানেলের মধ্যে তো প্রায় আমরা 1.5 ঘন্টা মতন চলেছি ট্রেনে, মানে 650 থেকে 700 কিলোমিটার মতন পথ আমরা টানেলের মধ্যে দিয়ে এসেছি। হ্যাঁ, তা তো ঠিকই। আচ্ছা, তুমি কি ভাবছো বলো তো, একটু পরিষ্কার করে বলবে আমাকে? হ্যাঁ, মানে তুমি আমার আইডিয়া জানতে চাইছো তো? আমি ভাবছি টানেলটা তো বেশ বড়, এবার আমরা এর সামনে যদি বেরিয়ে হেঁটে যদি পার করি টানেলটা, মানে একবার ভাবো, যদি আমার বিশ্বাস 6-7 দিনের মধ্যে আমরা কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারবো। টানেল থেকে বেরিয়ে গেলেই আমরা একটা বন্দর পাবো, আর ওই বন্দরে পৌঁছতে পারলেই আমরা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবো। ট্রেনের যে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেটা আশা করি এতক্ষণে ভাইরাল হয়ে গেছে। নিশ্চয়ই সবাই কিছু না কিছু ভাবছে। আমার মনে হয় ট্রেন উদ্ধারের কাজ শুরু হলো বলে। হ্যাঁ, কিন্তু এলিক্স, তুমি যেমন বলছো যে লাইন ধরে আবার পিছন দিয়ে হাঁটিয়ে ট্রেনের সমস্ত যাত্রীদের টানেল থেকে বের করবে, আইডিয়াটা কিন্তু বেশ ভালো, কিন্তু বিষয়টা একটু ভেবে বলছো তো? মানে এই ট্রেনের লাইনে বিদ্যুৎ সংযোগ রয়েছে, তাই লাইনে নেমে হাঁটাটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ হবে। আর তাছাড়া রেলের আইন অনুসারে লাইনের যে কোনো রকম বিপদ বা অসুবিধা হলে ট্রেনের মধ্যেই থাকাটা উচিত, কোনো মতেই ট্রেন থেকে নামা উচিত নয়। তবে তোমার আইডিয়াটা, মানে এই ভাবনাটা বেশ কিছুটা ঠিক। আমাদের এই বিপদ থেকে উদ্ধার পেতে হলে পিছনেই চলতে হবে, কারণ সেদিকে আমরা মাত্র সামান্য পথ অতিক্রম করে এসেছি। তাই সে পথ দিয়ে গেলে টানেল থেকে বের হওয়াটা বেশ সহজই হবে। আর ট্রেনে আমাদের যে পরিমাণ খাবার রয়েছে তাতে তো যাত্রীদের বেশি দিন চলবে না, সুতরাং এখান থেকে বেরোতে গেলে তো পিছনের পথটাই ধরতে হবে। আর সেই পথ পাড়ি দিতে বড়জোর আমাদের ওই 8 থেকে 10 দিন লেগে যাবে। ততদিনে আমাদের যা খাবার আছে সেটা আমরা যাত্রীদেরকে দিয়ে দিতেই পারবো। শোনো, তুমি যেমন বলছো সেই কথা অনুযায়ী একটা হিসাব করে যদি আমরা টানেলের ভেতর অপেক্ষা করতে পারি, কিন্তু সেই সময় পেরিয়ে গেলে যদি আমাদেরকে উদ্ধার করতে না আসে, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু যাত্রীরা ধৈর্য হারিয়ে ফেলবে, তারা বেরোতে চাইবে। আমরা মানুষ, কত ধৈর্য ধরবো বলো তো? তাছাড়া ট্রেনে রয়েছি বলে সমুদ্রের জলের আওয়াজটা আমরা সেভাবে বুঝতে পারছি না, কিন্তু এর মধ্যে ট্রেন থেকে নামলে ওই আওয়াজে যাত্রীদের কী অবস্থা হবে সেটা ভেবেই আমার ভয় লাগছে। তারা এই ভয়ঙ্কর আওয়াজ টানেলের দুপাশে শুনে মেনে নিতে পারবে তো? এগোতে পারবে তারা? কী যে করবো বুঝতে পারছি না। জ্যাক, এলিক্স, তুমি যা বলছো সেটা ভীষণ ভাববার। আশা করি কন্ট্রোল রুমও এতক্ষণে বুঝতে পেরেছে যে আমাদের সঙ্গে তাদের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা তো তাদের রোড ম্যাপে আমাদের ট্রেনের অবস্থান দেখতেই পাচ্ছে, নিশ্চয়ই তারা আমাদের জন্য কিছু করবেন। তবে আমি তোমার এই হিসেবের কথাটা ঠিক বুঝতে পারলাম না, ওটা একটু যদি আমাকে ডিটেলসে বল। হিসাব বলতে আমরা স্টেশন থেকে এই পর্যন্ত যে এসেছি, সময় মেপে কতটা সময় হয়েছে বলতে পারবে? তুমিই বলো। শোনো তবে, আমাদের ট্রেন সিডনি সেন্ট্রাল স্টেশন ছেড়েছিল 10টায়। তারপর 1.5 ঘন্টা পর আমরা পৌঁছেছিলাম মাউন্ট প্রেভে স্টেশনে। সেখানে 5 মিনিট হল্ট করে আবার 2 ঘন্টা পরে পৌঁছেছি এন্টিনাম স্টেশনে। সেখানে গাড়ি 10 মিনিট মতো দাঁড়িয়েছিল, তাহলে মোট হচ্ছে 3 ঘন্টা 40 মিনিট। এবার এন্টিনাম থেকে প্রায় 1.5 ঘন্টা পর আমরা টানেলে ঢুকেছি এবং টানেলেও আমরা 1.5 ঘন্টা মতন চলেছি। আর মোটামুটি এখানে আমরা দাঁড়িয়ে আছি 40 মিনিট মতন, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট। তাহলে আগের 3 ঘন্টা 40 মিনিট আর এই 2 ঘন্টা 10 মিনিট মিলিয়ে মোট 5 ঘন্টা 50 মিনিট সময়। এই সময়টা আমাদের লেগেছে সিডনি সেন্ট্রাল স্টেশন থেকে এই যেখানে আমরা এসে দাঁড়িয়ে আছি ততক্ষণ অবধি আসতে। বেশ, এবার ট্রেনের গতিবেগ ছিল 450 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবার নতুন হিসাবে আসো, তাহলে সময় ধরে দেখো, আমরা একেবারে সিডনি সেন্ট্রাল স্টেশন থেকে টানেলের এই জায়গায় আসতে সময় লেগেছে 5 ঘন্টা 50 মিনিট। ওটাকে ধরে নিলাম 6 ঘন্টা। এর মাঝে ট্রেন দাঁড়িয়েছিল স্টেশনে, আর সব জায়গায় গতিবেগ এক ছিল না, সেটা তুমি ভালো করেই জানো। তাই ট্রেন স্টেশন থেকে ছাড়তে এবং স্বাভাবিক এই 450 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড নিতে আরও 4-5 মিনিট মতো সময় নিয়েছে। তাই ধরে নিলাম সম্পূর্ণ 6 ঘন্টা ধরে আমরা মূল স্টেশন থেকে এখানে এসেছি। এবার ট্রেন ঘন্টায় 450 কিলোমিটার পথ অতিক্রম করলে 6 ঘন্টায় কতটা যাবে বলো? ওই 2700 কিলোমিটার। গুড, তার মানে আমরা সিডনি স্টেশন থেকে প্রায় 2700 কিলোমিটার দূরে আছি। এতটা পথ আমরা এই ট্রেনে আপাতত অতিক্রম করে এসেছি, বুঝতে পারলে। এবার কন্ট্রোল রুম থেকে যদি আমাদের উদ্ধার করতে ওরা ট্রেন পাঠায়, তবে ওরা চাইবে দ্রুত আমাদের উদ্ধার করতে।
তাই আমরা ধরে নিচ্ছি যদি 300 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রেনটি আসে তাহলে সময় নেবে মোট 9 ঘন্টা, তাই তো? কারণ ওটার স্পিড 300 আর 2700 কিলোমিটার রাস্তা। কিন্তু ওর বদলে যদি অন্য কোনো ট্রেন পাঠায় তাহলে আরও বেশি সময় লাগবে। তাই ধরে নিচ্ছি মোটামুটি 12 ঘন্টার আগে আমরা কোনো উদ্ধারের আশা পাচ্ছি না। সুতরাং এই 12 ঘন্টা এখন আমাদের এখানেই থাকতে হবে। এখন বাজে 4টে, সুতরাং আগামীকাল ভোর পর্যন্ত আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। আর এই আটকে থাকার খবর যেভাবে ভাইরাল হচ্ছে আর দুদেশের সুনাম যেখানে জড়িয়ে আছে, আশা করছি উদ্ধারের কাজ শুরু হবে দ্রুতই। কি বলো? তাই যেন হয়। তার মানে গোটা রাত আমাদের এই টানেলেই থাকতে হবে। আচ্ছা, আমি বরং যাত্রীদের এই খবরটা দিয়ে দিই, কি বলো? দাঁড়াও, এই খবরটা তুমি নাও, আমরা দুজনে প্যাসেঞ্জার কেবিনে গিয়ে দিই যাত্রীদের। চলো তাহলে কেবিনে। কিন্তু এলিক্স, তোমার কি পূর্ণ বিশ্বাস রয়েছে যে আমরা এই সমুদ্রে ঘেরা টানেলের মধ্যে মানে 12 ঘন্টার মধ্যে কোনো না কোনো সাহায্য পাবো? আর যদি না পাই তখন কি বলবো বলো তো যাত্রীদের? দেখো, এটা আমার বিশ্বাস, কারণ এমনি ট্রেন বিপদে পড়লে তাকে হায়ার অথরিটি থেকে উদ্ধার করা হয়। আর যে ট্রেন নিয়ে এত মাতামাতি, সেই ট্রেন তার উদ্বোধনী যাত্রায় এত বড় একটা বিপদের মুখে পড়েছে, এটা জেনেও তারা চুপ করে থাকবে? তারা নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা নিচ্ছে। ভরসা রাখো আমার ওপর। জ্যাকের কাঁধে হাত দিয়ে একটা বিশ্বাস আর ভরসার হাসি হাসল এলেক্স। তারপর ওরা এগিয়ে গেল যাত্রী কেবিনের দিকে। এই টানেলটি তো নতুন করা হয়েছে, আর এরকম ট্রেন চালানোর অভিজ্ঞতা এর আগে আমাদের কখনো হয়নি। তাই সমুদ্র গর্ভে টানেল থেকে সমুদ্রের রূপ দেখার জন্য হয়তো কন্ট্রোল রুম থেকে ট্রেন থামিয়ে দিয়েছে। আপনারাই ভেবে দেখুন, সমুদ্রের মধ্যে দিয়ে ট্রেন যদি হুশ করে চলে যায় তাহলে সমুদ্রের তলদেশের পরিবেশ কীভাবে আপনারা উপভোগ করতেন? আপনাদের ভাগ্য ভীষণ ভালো যে আপনারা প্রথম ভাগিদার হচ্ছেন এই সুন্দর দৃশ্যের। ট্রেন থেমেছে, আপনারা ট্রেনের উইন্ডো দিয়ে সমুদ্রের তলদেশের পরিবেশ উপলব্ধি করুন। ট্রেন খুব শিগগিরই কন্ট্রোল রুম থেকে চালানোর ব্যবস্থা করা হবে আশা রাখছি, কিন্তু ট্রেন চালু হয়ে গেলে কিন্তু আপনারা এই দৃশ্য আর উপভোগ করতে পারবেন না। তাই যতক্ষণ আছে দেখে নিন মন ভরে। কথাটা শুনে মিশেলের কিন্তু বেশ ভালোই লাগলো, তবে বেশি খুশি হলো তার বান্ধবী সেব্রা, কারণ সে তো এই টানেল দেখার জন্যই বেশি আগ্রহী ছিল। এখন দাঁড়িয়ে যাওয়া ট্রেন থেকে সমুদ্রের তলদেশের পরিবেশ সুন্দরভাবেই দেখা যাবে, এটা কম আনন্দের নয়। হ্যাঁ, এটা আপনি একদমই ঠিক বলেছেন। ট্রেন টানেলের মধ্যে দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল বলে ভীষণ খারাপ লাগছিল এবং বোর হচ্ছিলাম। এত কষ্ট করে এতদিন ধরে এই টানেল বানানো হলো, অথচ সেটাকে ভালো করে দেখতে পাবো না, এই ভেবেই ভীষণ খারাপ লাগছিল। তবে সেটা এখন একদম দূর হয়ে গেছে আপনার কথা শুনে। সত্যি এটা দৃষ্টিনন্দন জিনিস, আর এই ট্রেনের যাত্রায় এটা ছিল সবচেয়ে অ্যাট্রাকটিভ বিষয়। আমি তো এটা পুরোদমে উপভোগ করতে চাই। ওই যে জলে কত ধরনের মাছ দেখতে পাচ্ছি, এইসব আগে কখনো দেখিনি। তাই যাত্রীদের এইসব দেখার সুযোগ করে দেবার জন্যই হয়তো কন্ট্রোল রুম থেকে ট্রেন থামানো হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমরা ভোর পর্যন্ত অপেক্ষা করতে পারি। যাত্রীদের থেকে একটা পজিটিভ রিয়াকশন পেয়ে নিশ্চিন্ত হয়ে জ্যাক আর এলিক্স আবার প্যাসেঞ্জার কেবিন থেকে লোকো পাইলট কোচে ফিরে এলো। জ্যাক বলল, ওয়াও এলিক্স, ব্রাভো! তুমি সত্যি মানে যাত্রীদেরকে বললে যে এই টানেল থেকে মহাসাগর উপভোগ করবার জন্য ট্রেনটাকে থামানো হয়েছে। আর যাত্রীরা সেটা বিশ্বাসও করে নিল, কারণ ওরা প্রথম থেকেই খুব এক্সাইটেড ছিল। কিন্তু একটা প্রশ্ন আছে, ব্যাপারটা হলো যে সত্যি কি আমরা এখান থেকে বেরোতে পারবো? ওহ, তুমি এত চিন্তা কেন করো বলো তো? আমি তো আছি তোমার সাথে। তুমি কিন্তু বেশ অল্পতে ঘাবড়ে যাও। দেখো, এইসব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হয়। তুমি তো নাকি যাত্রীদের জানাতেই ভয় পাচ্ছিলে, ভেবেছিলে তারা ভয় পাবে, কিন্তু তাই কি হলো? তারা তো রীতিমতো খুশি টানেল দেখার জন্য, আর এসব তারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে এখন কিছুক্ষণ। আমরাও তাই করি। তুমি ও প্রান্তে দেখো, আমি এ প্রান্তে দেখি। জলের তলায় কত অজানা অচেনা প্রাণী রয়েছে বলো তো। লোকো পাইলট কেবিনের ডান দিকের উইন্ডোতে এলিক্স আর বাঁ দিকের উইন্ডোতে জ্যাক চোখ রাখল। টানেলের গ্লাসের ওপ্রান্তে নীল স্বচ্ছ জলরাশি টানেলের আলোয় বহুদূর পর্যন্ত স্পষ্ট করে দিয়েছে। জলের মধ্যে দিয়ে একটা জেলিফিশকে নিচে চলে যেতে দেখা গেল। এলিক্স বলল, জ্যাক, এদিকে এসো, এদিকে এসো। এই দেখো, এই প্রাণীটি চীনের উপাদেয় খাদ্যের মধ্যে একটা। কি বলছো তুমি? জেলিফিশ মানুষ খায়? এইটাই তো আশ্চর্যের ভায়া।
একদম, এটা সত্যি। জেলিফিশ মানুষ খায়, তবে একে শিকার করতে হয় খুব সাবধানে, কারণ এর যে সুর চারিদিকে ছড়িয়ে আছে এটা কিন্তু বেশ ভয়ঙ্কর। এ সুর মানুষের গায়ে লাগলে একেবারে জ্বলে যাবে, সে কষ্ট সহজে কমবে না। তবে এই টানেলের জোরালো আলোর জন্যই আমরা এত কাছ থেকে ওদেরকে দেখতে পাচ্ছি। সেটা তো বুঝলাম, কিন্তু ওই দূরে তাকিয়ে দেখো তো ওটা কি। জ্যাকের কথায় এলিক্স উইন্ডো দিয়ে ডান দিকের টানেলের সামান্য উপরের দিকে তাকালো। দেখলো একটা কালো বৃত্তাকার কিছু বহু দূর থেকে ওদের দিকে এগিয়ে আসছে। ধীরে ধীরে জিনিসটা বড় হতে লাগলো। আরও কিছুটা এগিয়ে এসে টানেলের আলোর পরিধির মধ্যে যখন ঢুকলো, ওরা বুঝতে পারল ওটা একটা তিমি মাছ। তিমিটা ওদের টানেলের খুব কাছে এসে টানেলের তলদেশ দিয়ে আবার নিচে চলে গেল। সত্যি এই জিনিসকে যে এত কাছ থেকে এইভাবে দেখার সুযোগ পাবো এটা একদমই ভাবতে পারিনি। হ্যাঁ, তা বটে। দেখো, এখনো কত কিছু দেখা বাকি আছে, কত নতুন জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে, কে বলতে পারে। হঠাৎ ট্রেনের ভেতর থেকে একটা অ্যালার্ট বেল বেজে উঠল। অ্যালার্ট বেলটা বাজানো হয়েছে একেবারে ট্রেনের শেষ কেবিন থেকে। এলিক্স আর জ্যাক বেশ খানিকটা চমকে উঠল। কি ব্যাপার বলো তো? ট্রেনের মধ্যে অ্যালার্ট সিগন্যাল কে বাজাচ্ছে, আর কেনই বা বাজাচ্ছে? সেটা তো আমাদের প্যাসেঞ্জার কেবিনে গিয়ে বুঝতে হবে। আর মনে হচ্ছে তো একদম শেষ কম্পার্টমেন্ট থেকে আসছে। চলো চলো, তাড়াতাড়ি চলো, গিয়ে দেখি। এলিক্স কথাটা বলে দ্রুত ছুটল ট্রেনের মধ্য দিয়ে একেবারে শেষ কম্পার্টমেন্টে। পৌঁছে দেখল সেই কোচের সকল যাত্রীরা সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে কথা বলছে। কিছু লোক আবার প্যাসেঞ্জার বসার সিটের মাঝে সরু রাস্তা দিয়ে দল বেঁধে কোচের শেষ প্রান্তে থাকা টয়লেটের কাছে যাচ্ছে। টয়লেটের বাইরে এক ভদ্রমহিলা ভীষণভাবে কাঁদছেন। এলিক্স সেই ভদ্রমহিলার দিকে এগিয়ে গিয়ে বলল, হ্যালো, আমি ট্রেনের চালক। হ্যাঁ, আপনার নাম কি? আর আপনি এখানে কাঁদছেন কেন? আপনি আপনি এই ট্রেনের চালক? তাহলে আমার বাবুকে একটু বের করে আনুন এই টয়লেট থেকে। আমার নাম এনা। আমার একমাত্র ছেলে জেমসকে নিয়ে এই ট্রেন আর এই টানেল দেখাতে আমি এই ট্রেনে উঠেছিলাম। ওর ভীষণ আগ্রহ ছিল এই ট্রেনের টানেলটা দেখার। বেশ এক্সাইটেড হয়ে ও এলো আমার সাথে দেখতে এলো এবং দেখছিল বেশ আনন্দ করে। তারপর হঠাৎ বাথরুমের নাম করে উঠে যায়, আর সেই যে বাথরুমে গেছে আর আসেনি এখনো পর্যন্ত। আটকে রয়েছে ভেতরে। ও ফিরছে না দেখে আমি এখানে ছুটে আসি। পুরো কামরাকে আমি অ্যালার্ট করে দিই সিগন্যাল বাজিয়ে, কিন্তু আমরা সবাই এখানে এসে দেখি বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ, ও এর মধ্যে আটকে রয়েছে। আপনি দয়া করে ওকে বের করে নিয়ে আসুন। ও আমার বুকের মানিক, আমার একমাত্র সন্তান। আচ্ছা, ওকে ওকে ওকে, আপনি কাঁদবেন না। আমি একজন মায়ের কষ্ট বুঝি। আপনি সিটে গিয়ে বসুন, আমি দেখছি ব্যাপারটা। আমি ওকে আপনার কাছে ফিরিয়ে আনবো, নিশ্চিন্তে থাকুন। ও কিচ্ছু হয়নি। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। জ্যাক, একটু দেখো না। কিন্তু ও যে এত দেরি কখনো করে না বাথরুমে। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। ট্রেনের অ্যালার্মটা শুনে এবং চারপাশে চিৎকার চেঁচামেচির জন্য মিশেলও সেখানে চলে এসেছিল। এলিক্স মিশেলকেই উদ্দেশ্য করে বলল, ও মিশেল, থ্যাংক গড। তুমি একটু ওনাকে দেখো না, শান্ত করার চেষ্টা করো না। একটু সিটে নিয়ে গিয়ে বসো প্লিজ। মিশেল এলিক্সের কথা শুনে ভদ্রমহিলাকে ধরে সিটে বসিয়ে দেয়। এলিক্স তারপর বাথরুমের দরজাটা খোলার চেষ্টা করে বেশ কয়েকবার, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ভিতর থেকে বন্ধ। তখন কোর্টের ভেতর থেকে ইমার্জেন্সি কমন কিটা বের করে বাথরুমের কি হলে ঢুকিয়ে দেয়। দরজাটা খোলার সাথে সাথে দেখল একটি ছেলে বছর 8 কি 9 বাথরুমের মেঝেতে অচৈতন্য হয়ে পড়ে আছে। কপালের বাঁদিকে সামান্য কেটে গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে ছেলেটি হঠাৎ করেই চেতনা হারিয়ে বাথরুমের মেঝেতে পড়ে গেছে। মেঝেতে পড়ে যাওয়ার ফলে কপালে চোট লেগেছে। মাথায় মুখে অনেকক্ষণ ধরে জল ছেটানোর ফলে ছেলেটা চেতনা ফিরে পেল, কিন্তু চোখ মেলে তাকাতেই মুখের মধ্যে বেশ একটা ভয়ের ছাপ ফুটে উঠল। টয়লেটের কেবিনে কি এমন ভয় থাকতে পারে, কথাটা ভাবছিল এলিক্স। বলল, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি কি ভয় পেয়েছো? ছেলেটি প্রশ্নটা শুনে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এলিক্স আবার বলল, আমি এই গাড়ির চালক। শুনলাম তুমি নাকি ট্রেনের টানেল দেখার জন্য ভীষণ আগ্রহী। হঠাৎ ছেলেটি চিৎকার করে বলল, না না, আমি টানেল দেখতে চাই না, বাড়ি ফিরতে চাই। মা কোথায়?
আচ্ছা 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 আচ্ছা, তুমি তুমি কেঁদো না। তোমার মা আছেন তো এই ট্রেনে? আমি তোমার মায়ের সাথে কথা বলেছি, চলো তোমার মায়ের কাছে দিয়ে আসছি। তুমি শুধু তার আগে আমাকে একটা জিনিস বলো, তুমি কি দেখে ভয় পেয়েছো? তুমি এই বাথরুমে কী এমন আছে যাতে তুমি ভয় পেয়েছো? আমার সব খুলে বলো। আই এম ইউর ফ্রেন্ড, কিচ্ছু ভয় পেও না। আমি তোমাকে চকলেট দেবো। আর শোনো, একদম ভয় পেও না। যা যা হয়েছে, কি কি দেখেছো, সত্যি কথা আমাকে বলবে, একটু ঘাবড়াবে না, কেমন? আমি তো এই টয়লেটে ঢুকে দরজা বন্ধ করে বাথরুম করছিলাম, ওই সময় ওই উইন্ডোটার দিকে তাকিয়ে। ছেলেটার নির্দেশ করা হাত মেনে টয়লেটের সামান্য উপরে থাকা সার্কেল উইন্ডোটার দিকে একবার দেখল এলেক্স। তারপর আবার জেমসের কথায় মনোনিবেশ করল। জেমস বলল, উইন্ডোটা দিয়ে বাইরের টানেলটা দেখতে সুন্দর লাগছিল। হঠাৎ দেখলাম একটা সুর টানেলটার উপর আঁকড়ে ধরল, তারপরে ওই টানেলের উপর দিয়ে চলে গেল। আর তারপরে দেখি মাথাটা কীরকম গোল গোল, গায়ে বিরাট একটা লম্বা চোখ ছিল। তারপরে আমি পড়ে যাই এই মেঝেতে। ও কি বলছে এইসব? সুর, বিরাট মাথা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। চলো তোমাকে তোমার মায়ের কাছে দিয়ে আসি। তুমি তো মায়ের কাছে যেতে চাও? বাচ্চা ছেলেটাকে দ্রুত হাত ধরে তার মায়ের কাছে পৌঁছে দিয়ে এলেক্স আর জ্যাক আবার টয়লেটে ফিরে এলো। এলেক্স ভালো করে টয়লেটের মাথায় থাকা উইন্ডো দিয়ে দেখতে থাকে সামনে। টানেলে চোখ রাখতেই চমকে উঠল। টানেলের গায়ে একদম উধারে দুটো বড় বড় লম্বা দাগ। নতুন টানেলে হঠাৎ এরকম দাগ এলো কোথা থেকে? দাগ দুটো বেশ বড় হয়ে উধারে পড়েছে। সম্ভবত সমুদ্রের মধ্যে থেকে যেন কোনো কিছু টানেলের গায়ে প্রচণ্ড জোরে ধাক্কা মেরেছে, আর সেই ধাক্কার প্রবলতার জন্যই এমন দাগ সৃষ্টি হয়েছে। বিষয়টা খুব একটা স্বাভাবিক লাগলো না এলেক্সের। জ্যাককে ডেকে বলল, আচ্ছা জ্যাক, এই এই দাগগুলো কিসের বলতে পারো? হ্যাঁ সত্যি তো, এ তো 4-5 হাত লম্বা দাগ। আবার দাগগুলোর মধ্যে বেশ দূরত্ব আছে। না না, এরকম খুঁত তো টানেলের মধ্যে থাকার কথা নয়। তবে এটার মানে এই যে এটা টানেল বানানোর পরেই হয়েছে, আর যখন কেউ ছিল না তখন হয়েছে। তাহলে কি ওই বাচ্চারা যা বলছে, তুমি কি সে কথা বিশ্বাস করছো? ঠিক তখনই আবার একটা কাঁপুনি জোরে সৃষ্টি হলো। ট্রেনের মধ্যে থাকা সবাই এদিক ওদিক ঝাঁকুনিতে পড়ে গেল। বীভৎস জোরে আচমকা ঝাঁকুনি, কিন্তু কিসে? কোনো রকমে হেলতে তুলতে এলেক্স আর জ্যাক আবার সেই কোচের মধ্যে ফিরে এলো। যাত্রীদের চুপ করে শান্ত থাকতে বলল। মাত্র কয়েক সেকেন্ডেই থেমে গেল ঝাঁকুনিটা। এলেক্স বলল, হ্যালো, আপনারা সবাই নিজের নিজের সিটে বসে থাকুন, আমি সামনের কোচে যাচ্ছি। কেউ কোনো ভয় পাবেন না, সব ঠিক আছে, আমরা দেখছি। কিন্তু স্যার, এই কাঁপুনিটা কিসের আপনি কি বলতে পারেন? দেখুন, আমার মনে হচ্ছে এটা জলকম্পন, কারণ সমুদ্রের তলায় অনেক আগ্নেয়গিরি থাকে। আর ভুললে চলবে না, এটা প্রশান্ত মহাসাগরের নিচে আছে। প্রশান্ত মহাসাগর কিন্তু অনেকটাই গভীর, অতএব এরকমটা হতেই পারে। আপনারা প্লিজ কেউ ভয় পাবেন না, আমাদের অ্যাটেন্ডেন্টরা তো আছেই। কোনো রকম অসুবিধা হলে তাদেরকে জানাবেন, আমরা দ্রুত আসবো। কথাটা বলেই ওরা নিজেদের লোকো পাইলট কেবিনে ফিরে এলো। যাত্রীদের মুখে ভয়ার্ত ছাপ স্পষ্ট দেখেছে এলেক্স। সবার একটাই প্রশ্ন, ঝাঁকুনিটা কিসের? টানেলের সামান্য দূরে একটা লাইনের পাশে থাকা টানেলের গায়ে একটা আলো নিভে গেছে। জ্যাক সেদিকে হাত নির্দেশ করে এলেক্সকে দেখিয়ে বলল, ওই দেখো, ওখানে আলোটা নিভে গেছে, সম্ভবত এই যে এই ঝাঁকুনিটা হওয়ার জন্য। আর টানেলটাও বেশ কেঁপে উঠেছিল। বুঝতে পারছি, কিন্তু আমি অনেক কিছুর কোনো সমাধান পাচ্ছি না, জানো। আসলে আমি তো যাত্রীদের বলেই দিলাম যে এটা কোনো একটা আগ্নেয়গিরি থেকে হচ্ছে, কিন্তু পরে যখন মনোযোগ দিয়ে ভাবলাম, কেন জানি না মনে হচ্ছে এটা সম্ভব নয়। কারণ আচ্ছা, তোমার নিশ্চয়ই মনে আছে যখন আমাদের ট্রেন থামে ঠিক তার পরেই একটা বিকট ঝাঁকুনি হয়েছিল। সেটা কিসের ঝাঁকুনি ছিল? আর ঝাঁকুনিটার প্রবলতা এতটাই বেশি ছিল যেটা সেটা সম্পূর্ণ টানেলটাকে নাড়িয়ে দিয়েছিল।
ভূমিকম্প তো একবার হবে, বারবার তো হবে না। হ্যাঁ, যদিও আফটার শক হয়, তবে এত প্রবল তো তা হবে না, কারণ যে দুটো ঝাঁকুনি হয়েছে তা ভীষণ রকম প্রবল। আর একটা জিনিস আমার ভাবাচ্ছে জ্যাক, ওই যে জেমস বলে ছেলেটি টয়লেটে যে সুঁড়ওয়ালা প্রাণীটার কথা বলল, সেটা তো সেরকম তো একমাত্র স্কুইড হয়। এবার ও কি তার মানে কোনো স্কুইডকে জলের মধ্যে টানেলের ওধারে দেখতে পেয়েছে? প্রশান্ত মহাসাগরে এরকম অনেক বড় বড় আকৃতির স্কুইড আছে, তবে হ্যাঁ সেগুলো 5-6টা মানুষের সমান হবে, কিন্তু তার আওয়াজ কি একটা। স্কুইডের শরীরের সুঁড় বেশ বড় হয়, মানুষকে পেঁচিয়েও ধরতে পারে, এগুলোকে জায়ান্ট স্কুইড বলে সম্ভবত। কিন্তু এই স্কুইডের সুঁড়ের চাপের জন্যই কি এই বড় বড় দাগগুলো টানেলে হয়েছে? যদি তাই হয় তাহলে কিন্তু ব্যাপারটি বেশ ভয়ঙ্কর জ্যাক। আর এখানে এতক্ষণ আটকে থাকা, তার মধ্যে এই প্রাণীর, আমি বুঝতে পারছি না কি যে করি। এলেক্স, ওটা কি? প্রচণ্ড কৌতূহল নিয়ে এলিক্স জ্যাকের কথায় ট্রেনের সামনে থাকা গ্লাস দিয়ে সামনের লাইনের দিকে তাকায়। অনেক দূর থেকে টানেলের মধ্যে থাকা লাইনের নিচ দিয়ে জলের একটা স্রোত ক্রমশ ওদের ট্রেনের দিকে এগিয়ে আসছে। কিন্তু এই টানেল তো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, তাহলে জল ঢুকলো কিভাবে? তবে জলের স্রোত খুব একটা বেশি নয়, জলটাও একেবারে টানেলের মাঝ ঘেঁষে ক্রমে এগিয়ে আসছে ওদের দিকে। সিমেন্ট বা ফ্লোরে অনেকটা জল পড়লে যেভাবে সিমেন্ট ঘেঁষে জল গড়িয়ে গড়িয়ে এগিয়ে আসে, ঠিক তেমনই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জল আসছে কোথা থেকে? এ কি সমুদ্রের জল? তাহলে কি টানেলে কোনো ফাটল সৃষ্টি হয়েছে? এই চিন্তা এলিক্সকে ভাবিয়ে তুলল। তার উপর এই টানেলের মধ্যে লাইনের উপর বিদ্যুৎ রয়েছে, তাই ট্রেন থেকে নামাও যাবে না। চারিদিক দিয়ে বিপদ একেবারে ঘিরে আছে। কি করা যাবে এইসব জ্যাক আর এলিক্স দুজনকেই ভাবাচ্ছিল। জ্যাক বলল, এই জল কোথা থেকে আসছে এলিক্স? আরে সেটা তো ঠিক বুঝতে পারছি না। শুনেছিলাম তো টানেলটা ওয়াটারপ্রুফ, কিন্তু জল আসছে কোত্থেকে? আচ্ছা জ্যাক, কোনো রকম ফাটল তৈরি হয়েছে কি টানেলে? আর যদি সেটা হয়েও থাকে, তার মানে সেটা তো বন্ধ করতে হবে, কারণ আমাদের যদি এগোতে হয় লাইন ছেড়ে, তাহলে মহাবিপদ। কারণ চারিদিকেই কারেন্ট ফ্লো করছে। আর তুমি একটা জিনিস ভেবে দেখো, আমরা যদি নেমে এটা ঠিক করতে যাই, তাহলে কিন্তু সবার আগে আমরাই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাব। তাহলে এখন আমরা কি করবো এলিক্স? কমিউনিকেশন ডিভাইস দিয়ে বিকল, আর আমরা কোনো সাহায্য কন্ট্রোল রুম থেকে চাইলেও পাবো না। আমরা কি অবস্থায় রয়েছি, কোথায় রয়েছে, এই খবরটা তো কেউ জানতে পারছে না। হ্যাঁ, আমি একটা জিনিস ভাবছি জ্যাক, যদি কোনোভাবেই কারেন্ট চলাচলটাকে বন্ধ করা যেত, তাহলে আমরা বাইরে বেরিয়ে পিছন দিকে হাঁটতে পারতাম, মানে যেদিক থেকে আমরা এসছি। তাহলে অন্তত আমরা খুব তাড়াতাড়ি বাইরে বেরোতে পারতাম টানেলের। কিন্তু এলিক্স, বিদ্যুৎ চলাচলটাকে কিভাবে তুমি বন্ধ করবে, সেটা কি কিছু ভেবেছো তুমি? হ্যাঁ ভাবছি, খানিক অনুমানও করছি। আরে কি ভাবছো, কি অনুমান করছো, একটু বলো তো আমাকে। সাধারণত এইসব টানেলে লাইনের বেশ দুধারে অনেকটা জায়গা ছাড়া হয়, যাতে রাতে প্রয়োজন মতো টানেলে নামা যায় কোনো সারাই কার্যের জন্য, যাতে কোনো রকম আপৎকালীন অবস্থায় সেখানে নামা যায়। এবার আমি ভাবছি কি জ্যাক, যদি আমরা কয়েকজন মানুষ এখান থেকে নেমে একদম গা ঘেঁষে ঘেঁষে এগিয়ে যেতে পারি, তাহলে কিছুটা ফল হতে পারে। আর তবে হ্যাঁ, ভীষণ সতর্ক হতে হবে, কারণ একদম একটু কাছে গেলেই কিন্তু বিদ্যুৎ তাকে লাইনে টেনে নেবে, এরকম একটা ঝুঁকিও রয়েছে। তবে যাক, আমরা তো ট্রেন চালাচ্ছি, এইটুকু রিস্ক তো আমাদের নিতেই হবে বলো, যেখানে আমাদের ওপরেই সব যাত্রীদের দায়িত্ব আছে। কিছুটা করতে হবে জ্যাক। তুমি তাহলে কি ভাবছো? লাইনের পাশে থাকা ওই সামান্য রাস্তা ধরে আমরা সমস্ত যাত্রী নিয়ে এর মধ্যে থেকেই বেরোনোর চেষ্টা করব? কিন্তু যাত্রীরা যদি একবার জানে যে ওই সামান্য পথের পাশে এই রেল লাইনে রয়েছে প্রচণ্ড শক্তিশালী তীব্র বিদ্যুৎ, আর তার সংস্পর্শে গেলেই তো মৃত্যু অবধারিত,
আর তোমার মনে হয় যে এই খবরটা জানার পর তারা ওই লাইনের পাশ দিয়ে দল করে পিছু পথে হাঁটতে চাইবে? না জ্যাক, আমি সেরম কিছু ভাবছি না। ইনফ্যাক্ট আমি যাত্রীদের নিয়ে এখান থেকে ফেরার কথাও ভাবছি না। আমি শুধু ভাবছি এই ট্রেন এখানে এসে থামার আগে আমি টানেলের লাইনের পাশে বেশ কয়েকটা ট্রেনের কেবিন বক্স দেখেছি, আর এখানে এসে থামার কিছুটা আগেই একটা কেবিল বক্স পেয়েছি। বক্সটা হয়তো খুব বড় জোর 50-60 হাত দূরে হবে। আর এইসব ক্ষেত্রে এইসব কেবিল বক্সগুলোর মধ্যেই ট্রেনের যাবতীয় পোস্টের বিদ্যুৎ বহন করা হয়। আমি ভাবছি যদি তুমি আর আমি দুজন মিলে গিয়ে ওই কেবিলগুলো কেটে দিই, তাহলে হয়তো এই কারেন্টটাকে আমরা পার্মানেন্টভাবে অফ করতে পারবো। হ্যাঁ, সম্পূর্ণ লাইনের বিদ্যুৎ হয়তো আমরা বন্ধ করতে পারবো না, তবে যতটা পারবো ততটা হয়তো আমরা এগিয়ে যেতে পারবো লাইন ধরে ধরে। এইটুকু ঝুঁকি তো আমাদের নিতেই হবে জ্যাক। একদম ঠিক বলেছো এলিক্স, এটা করাটাই ঠিক হবে। আর তুমি কখন যাবে ওই কেবিন বক্সের দিকে? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। হ্যাঁ, তার আগে আমাদের এন্টিনহ্যাম স্টেশন থেকে যে টর্চগুলো দেওয়া হয়েছিল সেগুলো যাত্রীদের মধ্যে দিয়ে দিতে হবে। আর আমরাও দুটো নিয়ে এগোবো, কারণ যখন আমরা কেবিল ডিসকানেক্ট করে ফিরবো তখন কিন্তু টানেলে অন্ধকার হয়ে যাবে। ফিরে এসে সময় সুযোগ বুঝে আমরা যাত্রীদের নিয়ে নেমে পড়বো লাইনে। আশা করছি এইভাবে যদি এগোতে পারি তাহলে কাল ভোরের মধ্যেই আমরা টানেলের বাইরে বেরোতে সক্ষম হব। বাহ এলিক্স, তোমার এই আইডিয়াটা বেশ ভালো, কিন্তু আমার মনে ভয় হচ্ছে এই লাইনের পাশ দিয়ে এতটা যেতে। কিন্তু ভয় করলে তো কিছু করার নেই, এটা তো আমাদের ডিউটি। আর যাত্রীদের বাঁচানোর জন্য এই ঝুঁকিটা আমাদেরকে নিতেই হবে। আচ্ছা, তুমি কি একদম নিশ্চিত যে আমরা এই 50-60 হাত হাঁটলেই পিছনে থাকা ওই কেবিন বক্সের দিকে পৌঁছে যেতে পারবো? দেখো, ওরকম মেপে তো বলতে পারবো না, তবে আমার আন্দাজ যা, তবে 50-60 হাত হবে। খুব বড় জোর কি 70-80 হাত হবে, সেটা নিয়ে ভেবো না। এটা হয়ে গেলে আমরা অ্যাজ পার প্ল্যান এগোবো। চলো এখন আপাতত রেস্টরুম থেকে 3টে টর্চের ব্যাগ নিয়ে সব যাত্রীদের দিয়ে দিই। আর আমি ওদেরকে গিয়ে আসল কথাটা বলবো, তবে একটু অন্যভাবে। তুমি আমার পাশে থেকো, খবরদার মুখটি খুলো না যেন। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে জ্যাক। এলিক্সের নির্দেশে জ্যাক মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর এলিক্স লোকো পাইলট কোচ থেকে অ্যানাউন্সমেন্ট হল থেকে ঘোষণা করল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কন্ট্রোল রুমের সঙ্গে আমাদের ট্রেনের কিছু টেকনিক্যাল কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা অবিলম্বে কিছু ব্যবস্থা করার চেষ্টা করছি। আপনাদের সকলের কাছে আমরা কিছু টর্চ পৌঁছে দিচ্ছি। এই টর্চগুলো আপনার হাতের কাছে রেখে দিন। হয়তো বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে, তাই কামরায় সবাই শান্তিপূর্ণভাবে বসে থাকবেন। আমরা অবিলম্বে কোনো ব্যবস্থা করার চেষ্টা করছি। দয়া করে আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। নমস্কার। এলিক্স আর জ্যাক রেস্ট রুম থেকে 3টে টর্চের ব্যাগ হাতে নিয়ে রেস্টরুম অতিক্রম করে প্যাসেঞ্জার কেবিনে এলো। কেবিনে প্রত্যেককে একটা করে টর্চ হাতে দিল। কোনো কোনো যাত্রী এলিক্সকে নানানভাবে জিজ্ঞাসা করলো কখন আবার পরিস্থিতি স্বাভাবিক হবে। মিশেলকেও বিষয়টা জানালো এলিক্স। মিশেল এই কথার পরিপ্রেক্ষিতে বলল, আমি জানি জ্যাক, ট্রেন চালাতে গেলে ঠিক কত ধরনের বিপদ আমাদের মেনে চলতে হয়, আর একজন চালককে ঠিক কতটা ঝুঁকি নিতে হয়, কত রকমের সমস্যা। যাই হোক, তুমি ভেবো না, তুমি চেষ্টা করো। কারেন্ট চলে গেলে অন্ধকারের মধ্যেও আমি থাকতে রাজি আছি। তুমি একদম ভেবো না, আমি ঠিক থাকতে পারবো। তুমি বরং তোমার কাজটা মন দিয়ে করো। এলিক্স তার গলা সামান্য নামিয়ে মিশেলের সামনে গিয়ে বলল, আমি যে করেই হোক এই সমস্যা থেকে তোমাকে এবং এই ট্রেনের সমস্ত যাত্রীদের উদ্ধার করব। মিশেল, তুমি এই টর্চটা রাখো। ব্যাগ থেকে একটা টর্চ বের করে এগিয়ে দিল এলিক্স মিশেলের দিকে। তারপর বাকি কামরাগুলোতে সবাইকে ট্রেনের অবস্থার কথা জানিয়ে এবং বাকি টর্চগুলো যাত্রীদের হাতে দিয়ে লোকো পাইলট কেবিন থেকে ফিরে এলো এলিক্স আর জ্যাক। এলিক্স বলল, আচ্ছা, ট্রেন থেকে আমরা লাইনের এই পাশে নামবো, কারণ এই লাইনের এই দিকটাতেই আমি বক্সটা দেখেছিলাম। আর শোনো, এই দিক থেকে কিন্তু খুব সাবধানে যেতে হবে আমাদের। লাইনের শুধুমাত্র যেদিকে বক্স রয়েছে সেই দিকে লাইন বরাবর হেঁটে বক্সের সামনে আমরা পৌঁছবো, ঠিক আছে? ঠিক আছে এলিক্স, আমি বুঝতে পারলাম, কিন্তু ওই বক্সের কেবিলে ডিরেক্ট কারেন্ট পাস হচ্ছে আর প্রচুর ভোল্টের কারেন্ট। তুমি খালি হাত ওই কেবিলের মধ্যে ঢোকাবে? এটা একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? চাপ নেই, খালি হাত ঢোকাবো না, টুল বক্স আছে, চলো।
এরপর এলিক্স সামান্য ঝুঁকে ট্রেনের সামনে থাকা সুইচ বক্সের নিচ থেকে একটা বক্স টেনে খুলল আর তার থেকে একটা বড় লম্বা গোছের প্লাস বের করল। প্লাসের মাথাটা লোহা কিন্তু শরীরটা কাঠের। পুরো প্লাসের মধ্যে যাতে বিদ্যুৎ প্রবাহিত না হয় তাই জন্যই ব্যবস্থা। এলিক্স বলল, জ্যাক চলো আর কথা বাড়িও না, নেমে পড়ি। এই নাও টর্চ। লোকো পাইলট কেবিনের পাদানি দিয়ে ট্রেনের লাইনের বাঁ দিকে নামল ওরা। তারপর একসাথে হেঁটে গেল অনেক দূর পর্যন্ত। এইভাবে প্রায় 1.5 ঘন্টার মতো হেঁটে ওরা পৌঁছে গেল বক্সের কাছে। বক্সটার উচ্চতা 5 ফুট। বক্সের দরজা খুলল। খুলেই সেখানে দেখতে পেল তার মধ্যে আবার একটা বক্স, আকারে চৌকো মতো। টর্চের আলো ফেরে ভালো করে দেখল বক্সের গায়ে লেখা রয়েছে পাওয়ার সাপ্লাই 4000 ভোল্ট। বক্সের ডান দিকে একটা লিভার রয়েছে, সেটা আবার উপরের দিকে করা। এলিক্স বলল, আচ্ছা ওকে। আচ্ছা জ্যাক, এই যে লিভারটা দেখছো বক্সের গায়ে, আমার বিশ্বাস এটা টেনে দিলেই লাইনের বিদ্যুৎ এমনকি এই টানেলের বিদ্যুৎ কিছু স্থান জুড়ে বন্ধ হয়ে যাবে। এরকম বেশ কিছু বক্স এই গোটা টানেলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করছে। এই বক্সটার গায়ে নাম্বার লেখা 3, তার মানে এর আগে আরও 2টো বক্স এই টানেলের মধ্যে আছে এর আগে। আমাদের ওই বক্সগুলো তো যেতে হবে, আর একইভাবে লিভার টেনে লাইনের বিদ্যুৎ প্রবাহ বন্ধ করতে হবে। সাধারণত এইসব টানেলের বিদ্যুৎ সরবরাহের ডিভাইস এবং সুইচ কন্ট্রোল রুমের কাছে থাকে, যা টিপে দিলে গোটা টানেলটা অন্ধকার করে দেওয়া সম্ভব। তবে আপাতত আমরা এই বক্সের লিভার টেনেই যতটা সম্ভব বিদ্যুৎ অপসারণ করা যায় চেষ্টা করে দেখি। তারপর যাত্রীদের নিয়ে এগোবার সময় বুঝে শুনে সামনের বাকি অংশের বিদ্যুৎ নিভিয়ে দিলেই সকলকে সুরক্ষিতভাবে আমরা টানেল থেকে বের করে নিয়ে যেতে পারবো, বুঝলে? কথাটা বলে এলিক্স তাকালো জ্যাকের পিছন দিকে। জ্যাকের পিছনে এক হাত তফাতে টানেলের ধারে ওদিকে সমুদ্রের জল। সেই জলেই এলিক্সের মনে হলো কিছু যেন একটা সে দেখেছে। এদিকে কথা থামিয়ে এলিক্স হঠাৎ পাশ কাটিয়ে পিছনের দিকে এগোচ্ছে দেখে জ্যাকও পিছন ঘুরে টানেলের দিকে নজর দিল এবং সঙ্গে সঙ্গে দুজনের মুখ ভরে গেল আতঙ্কে। বাকরুদ্ধ যেন হয়ে গেছে ওরা, চোখের দৃষ্টি অপলক। টানেলের মধ্যে আলোর তীব্রতা এতটাই বেশি যে সেই আলোর ছটা সমুদ্রের জলকে অনেক দূর পর্যন্ত আলোকিত করে দিয়েছে। আর সেই আলোতে ওরা দেখতে পেল সরু সরু লম্বা দড়ির মতো কি যেন জলের মধ্যেই হেলতে দুলতে ওদের টানেলের দিকে এগিয়ে আসছে। দড়িগুলোর মাথা আলোতে স্পষ্ট নজরে আসছে, এমনকি তার লম্বা চেহারাটা চোখে পড়ছে। যতটা দূর থেকে সরু মনে হয়েছিল দেখা গেল অতটা সরু সেগুলো নয়, বেশ মোটা। ওগুলো যত সামনে এগিয়ে আসছে তত যেন আরো মোটা হয়ে উঠছে এবং ওগুলোর গায়ে গোল গোল চাকতির মতো কি যেন দেখা যাচ্ছে। সরু সরু লম্বা দড়ির মতো জিনিসগুলো টানেলের একেবারে কাছে এসে টানেলটাকে পিছিয়ে ধরল। এরপর স্পষ্ট বোঝা গেল ওগুলো অক্টোপাসের সুর। দুটো সুর, ওরা দুজন যে প্রান্তে রয়েছে সেই প্রান্ত থেকে টানেলের একেবারে মাথার উপর দিয়ে অপর প্রান্তের দিকে ঝুলে পড়ল। ওরা স্পষ্ট বুঝতে পারল প্রায় 500 থেকে 600 হাত লম্বা এক একটা সুর। সুরগুলো যেন টানেলের নিচে থাকা দুর্ভেদ্য অন্ধকার ঘেরা জায়গা থেকে বেরিয়ে এসেছে। জ্যাক আর এলিক্সের বুক দুরু দুরু কাঁপুনি সৃষ্টি হয়েছে, কপাল ঘেমে উঠেছে ঘামে। জ্যাক, জ্যাক, দ্রুত আলো বন্ধ করো। আমি করলাম। বক্সের কাছে দ্রুত দৌড়ে গিয়ে বক্সের পাশে থাকা লিভারটা এলিক্স সোজা টেনে দিল, আর সাথে সাথেই ওদের আশেপাশে থাকা গোটা টানেলের আলো সম্পূর্ণ নিভে গিয়ে চারিদিকে থাকা নিকষ কালো আধার দুপাশ থেকে ঘিরে ধরল যেন। ওরা স্পষ্ট শুনতে পেল একটা খসখস শব্দ, বেশ তীব্র। বুঝতে অসুবিধা হলো না, সুরগুলো টানেলটাকে আঁকড়ে ধরে পেঁচাচ্ছে। ভীষণ ভয়াবহতার সূচনা করেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে। এলিক্স বলল, জ্যাক, জ্যাক, এক মুহূর্ত নয় আর, চলো ট্রেনে ফিরি। সাবধানে, সাবধানে জ্যাক। কথাটা শেষ হওয়া মাত্রই ওরা ছুটল সেই দিকে।
টর্চের আলো সামনে ফেলতে ফেলতে সেই অন্ধকার টানেলের রেল লাইনের উপর দিয়ে ছুটে চলেছে ওরা। টর্চের আলো টানেলের পাশে ফেললে জলের মধ্যে চকচক করছে কী সব যেন। জ্যাক বলল সেগুলো বোধহয় মাছ, জলের মধ্যে আলো ফেলার জন্য গায়ে পড়ে চকচক করছে। টানেলটা ফাঁকা হওয়ায় ওর পিছনে বহুদূর থেকে একটা ভয়ঙ্কর রকম শব্দ আসছে। শব্দটা পুরো টানেলটার মাধ্যমে ধ্বনিত হয়ে ওদের কাছে পৌঁছচ্ছে বিকটভাবে। জ্যাক বলল, সেটা তো বুঝলাম এলিক্স, কিন্তু এই শব্দটা কিসের? আমার মনে হচ্ছে ওই প্রাণীটির হবে। সুর পেঁচিয়ে যেভাবে টানেলটিকে ধরেছে দেখে ভীষণ ভয় লাগছে। টানেলটাকে না ফাটিয়ে দেয়। এবার আমি বুঝতে পারছি যে ওই জেমস আমাদের মিথ্যা বলেনি, কিন্তু ও যে ওই সুরওয়ালা প্রাণী এই জলে দেখতে পেয়েছিল সেটা কিন্তু ওর মন করা ছিল না। আরে ওই প্রাণীটিকে দেখেছিল বলেই তো আমার বিশ্বাস। কিন্তু এত বড় অক্টোপাস, এই সুর যেমন লম্বা দেখলাম, চেহারাটা কত বড় হবে সেটাই ভাবছি। এত বড় অক্টোপাস আমি জীবনে কখনো দেখিনি। তা হয়তো তুমি দেখোনি, কিন্তু আমিও সত্যি বলছি, এমন বৃহৎ অক্টোপাস নিজের চোখে আগে আমি কোনোদিনও দেখিনি। তবে বইতে পড়েছি, এমনকি টিভিতেও জেনেছি যে এই প্রশান্ত মহাসাগরের নিচে জায়ান্ট অক্টোপাস থাকে। তবে তাদের চেহারা এই সাধারণ অক্টোপাসের থেকে প্রায় 3 গুণ। কিন্তু এই অক্টোপাসের সুর যা দেখলাম তাতে তো এর চেহারা তো অনেক বেশি মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু জানো, আমি এই ধরনের অক্টোপাসের কথা শুনেছি। ক্রাকেনের নাম শুনেছ? আমার যতদূর মনে হচ্ছে এই হচ্ছে ক্রাকেন, আধুনিক অক্টোপাসের বৃহৎ সংস্করণ। তার মানে এলিক্স, তোমার কথা অনুসারে এই পৃথিবীতে বেশিরভাগ প্রাণীর মতো দেখতে একটা হুবহু বৃহৎ আকারের প্রাণী ছিল। হ্যাঁ, ছিল বলে ভুল হবে। আমার বিশ্বাস এখনো আছে। আজ নিজের চোখেই তো দেখলে এই ধরনের অক্টোপাস সমুদ্রের তলদেশে কোন গোপন স্থানে আজও বেঁচে আছে। সত্যিই বিশ্বাস হলো এই প্রাণীটিকে দেখে যে আমরা সমুদ্রের জগৎ সম্বন্ধে কতখানি কম জানি। ক্রাকেন মারাত্মক ভয়ঙ্কর জিনিস, মারাত্মক শক্তি, ভীষণ মাংসাশী একটা প্রাণী। ছুটতে ছুটতে কথাগুলো বলতে বলতে এগোচ্ছিল ওরা। হঠাৎ উল্টো দিক থেকে টর্চের একটা আলো দুজনেই দেখতে পেল। ওরাও সেদিকে দৌড়লো। কাছাকাছি আসতেই এলিক্স আর জ্যাক দেখল সিলিয়ানোকে। সিলিয়ানো বেশ হাঁপাচ্ছে। ওদের কাছে এসে বলল, তোমরা এখানে? তোমাদের এখানে খুঁজে পাবো আমি ভাবতেই পারিনি। সিলিয়ানো, তুমি অন্ধকার টানেলের ট্রেন ছেড়ে একা একা কোথায় যাচ্ছ? আমি তোমাদের খোঁজে এদিকে আসছিলাম। আসলে তোমাদের সন্ধ্যায় কিছু টিফিন দিতে গিয়ে রেস্টরুমের আড়াল থেকে শুনতে পাই। তোমরা এই ট্রেন থেকে নেমে পিছনের দিকে গিয়ে লাইনের পাশে কোনো ইলেকট্রিক বক্স বন্ধ করতে যাচ্ছ। ইলেকট্রিক বক্স বন্ধ করে তোমরা এই ট্রেনের লাইনে বিদ্যুতের প্রবাহ বন্ধ করে ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে লাইন ধরে এই টানেল থেকে বের করার চেষ্টা করছো। কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে আমি শুনেছি সবটাই। এলিক্স ট্রেন থেকে নেমে এই কাজ করতে গিয়ে যদি কোনো বিপদ হয় তোমার, তাই মানে কথাটা জেনে আমিও এই ট্রেন থেকে নামার কিছু পরেই তোমার লাইনে যেদিকে নেমেছো সেদিকে আমিও ট্রেন থেকে নেমে পড়ি। তারপর লাইনের পাশ দিয়ে দৌড়াতে এখানে এসে তোমাদের দেখতে পাই। কিন্তু সিলিয়ানো, তোমার ট্রেন থেকে নামা কিন্তু উচিত হয়নি। যাত্রীদের কিন্তু ট্রেন থেকে নামার কোনো আইন নেই। চালক নামতে পারে, কিন্তু তুমি পারো না। কলেজ থেকে বেরিয়ে যাবার পর তোমাকে জানো আমি কত খুঁজেছি। আমি তোমাকে একবার হারিয়েছিলাম, আর এতদিন পর এই ট্রেনের মেডেন জার্নির দৌলতে আমি তোমাকে আবার ফিরে পেয়েছি। তোমার মুখোমুখি এবং কাছাকাছি হতে পেরেছি, তাই আর নতুন করে তোমাকে হারাতে চাই না। কথাগুলো বলতে বলতে চোখ জলে ভরে গেছে সিলিয়ানো। বোঝা যাচ্ছে যে পুরনো আবেগ সে এখনো ভুলে যায়নি। এলিক্স বলল, সিলিয়ানো, আমার কিচ্ছু হবে না। তুমি যখন আমার পাশে আছো, আমার কিছু হবে না সিলিয়ানো। আচ্ছা, তুমি কি সেই বক্স খুঁজে পেয়ে তার বিদ্যুৎ বন্ধ করতে পেরেছো? হ্যাঁ, কিছুটা অবধি করা গেছে। আচ্ছা এলিক্স, লাইনের উপর জল এলো কোথা থেকে বলো তো?
এই টানেলের মধ্যে তো ট্রেন যখন ঢুকেছিল তখন তো ওই প্যান্টারি কারের জানলা দিয়ে দেখছিলাম লাইনের মধ্যে কোনো জল ছিল না। আমিও তো ওটা বুঝতে পারছি না। বোধহয় টানেলের কোনো একটা জায়গায় কোনো ছিদ্র হয়েছে এবং তার থেকেই টানেলে জল ঢুকেছে। এই জন্যই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা আমি ভীষণ জরুরি মনে করেছি। কারণ যেভাবে জল ঢুকছে, জলের লেভেল আরেকটু বাড়লেই কিন্তু পাত ডুবে যাবে আর জলে বিদ্যুৎ ছড়িয়ে পড়বে। সেটা কতটা ভয়ঙ্কর তুমিও জানো সিলিয়ানো। এখন আমাদের আরেকটা কাজ আছে, কোথায় ছিদ্রটা হয়েছে সেটা খুঁজে বার করা। যদি ছোটোখাটো কোনো ছিদ্র হয়ে থাকে তাহলে চুঁইয়ে পড়া জলটা আমরা বন্ধ করতে পারবো। চলো ট্রেনে উঠে জিনিসপত্রগুলো নিয়ে নিই। কিন্তু সিলিয়ানো, তোমাকে নিয়ে যাওয়ার ইচ্ছা আমার কিন্তু নেই। তুমি ট্রেনে অপেক্ষা করো প্লিজ, অনেকটা পথ। আর এখানে মনে হয় যে আমার আর জ্যাকেরই যাওয়া উচিত। চলো এগোই। কি যেন বলছিলে, ভয়ঙ্কর টানেলের বাইরে? ভয়ঙ্কর মানে আমি বলতে চাইছি যে এই সমুদ্রে তো অনেক রকমই ভয়ঙ্কর প্রাণী থাকে, তাদের কথাই বলছিলাম। যাকে তুমি এসো এখন। এলিক্স আসলে ক্রাকেনের কথাটা বলতে গিয়ে থেমে গেছে, কারণ তারা যে এমন ভয়ঙ্কর প্রাণীকে সামনাসামনি দেখেছে টানেলের বাইরে, সিলিয়ানোকে সেটা বলা যাবে না যদি সে ভয় পায়। যাই হোক, টানেলের মধ্যে আলো ঘোরাতে ঘোরাতে এগোতে লাগলো ওরা। বেশ খানিকটা হাঁটার পর টানেলের বাঁদিকে সামান্য নিচে একটা গ্লাসে দাগ দেখতে পেল, আর সেই দাগের পাশ দিয়ে জল ঢুকছে আস্তে আস্তে। স্পষ্ট বোঝা গেল টানেলের মধ্যে ছড়িয়ে পড়া এই জলের উৎস এটাই। এলিক্স বলল, থ্যাংক গড বেশি দূরে ফাটলটা হয়নি। যাক, আচ্ছা জ্যাক, আমাকে ওয়াটারপ্রুফ টেপটা দাও তো। মিনিট 5 মধ্যেই এলিক্স ক্রকের গায়ে আটকে থাকা টেপটা ভালো করে লাগিয়ে দিল। জলের চুইয়ে পড়া বন্ধ হয়ে গেল। মুখটা আনন্দে ভরে উঠল এলিক্সের। ঠিক তখনই টানেলের উল্টো দিকে গ্লাসের বাইরে একটা বিকট জান্তব আওয়াজ পেয়ে হাতের টর্চ পিছনে থাকা টানেলের গায়ে ফেলতেই ওরা দেখল একটা বিরাট চোখ। তবে এই চোখ কোনো মানুষের নয়। 3টি তীব্র টর্চের আলো সোজাসুজি চোখে পড়ায় চোখটা একটু পলক পরে বন্ধ হলো, আর তারপরেই সেই চোখটা একটা বিরাট চেহারাকে সঙ্গে করে দ্রুত টানেলের উপর উঠে গেল। জন্তুটার চেহারাটা গোল এবং তার গায়ে জড়িয়ে রয়েছে অসংখ্য সুর, এবং সেগুলো বেশ মোটা আর বড়। সিলিয়ানোর হাতে টর্চ কেঁপে পড়ে গেল মাটিতে। জ্যাকে শরীরে কাঁপুনি ধরে গেছে। এলিক্স কোনো রকমে দুজনকে ধরে ঝাঁকিয়ে স্বাভাবিক করে তুলল। বলল, সিলিয়ানো, তুমি যাত্রীদের খাবারের সার্ভিস দাও। আমি লোকো পাইলট কেবিনে যাচ্ছি, আর সারা রাত আমরা পাহাড়ায় থাকবো। তাছাড়া যাত্রীরা এখন বড়ই ক্লান্ত। 10টা মতন বাজে। কাল ভোরে আমরা ট্রেন থেকে নেমে যাত্রীদের নিয়ে পিছনে এগোবো। যাও। কিন্তু এলিক্স, ওটা কিসের চোখ বলতে পারবে? এটা পৃথিবীর সবচেয়ে বড় অক্টোপাস ক্রাকেনের চোখ। পৃথিবীর সবচেয়ে বড় অক্টোপাস? হ্যাঁ, সবচেয়ে বড় অক্টোপাস। এই অক্টোপাস অনেক পুরনো। প্রাচীনকালে সমুদ্রের আক্রমণ চালিয়ে বড় বড় জাহাজ ডুবিয়ে দিত। এতটাই শক্তিশালী এদের সুর। এরা ভীষণ হিংস্র আর মাংসাশী প্রজাতির প্রাণী। আমার মনে হচ্ছে অক্টোপাসটা বুঝতে পেরেছি টানেলে আমরা রয়েছি, আর সেটাই কনফার্ম করার জন্য টানেলের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ও বুঝতে পেরেছে এখানে শিকার আছে, আর আমরাই সেই শিকার, সিলিয়ানো। কিন্তু এলিক্স, তুমি বলছো ওই জন্তুটা সুর দিয়ে এই টানেলটাকে চারিদিক দিয়ে আষ্টে পিষ্টে পেঁচিয়ে আমাদের উপর আক্রমণ করবে, আর আমাদেরও কি বসে বসে সেই সুযোগটা দেওয়া উচিত? আরে এখনই চলো না আমরা এখান থেকে পালিয়ে যাই। আরে এটা কেন বুঝতে পারছো না? ওকে এই সুযোগটা দেওয়া মানে তো ওকে আরো শক্তিশালী করে তোলা, আর আমি সেটা দিতে চাই না। না জ্যাক, এখন যাওয়াটা ঠিক হবে না। অনেকটা রাত হয়েছে, তাছাড়া টানেলে আলো বন্ধ হয়ে গেছে। চারিদিকে প্রচুর প্রাণী ঘুরে বেড়াচ্ছে। ওরা কিন্তু রাতে বেশি ভালো দেখে। দেখছো না, টানেল ধরে আমরা যেখানেই গেলাম ঠিক সেইখানটাতে ক্রাকেনটা চলে এসছে। যেভাবেই হোক আমাদের কাল সকাল অবধি সকল যাত্রীদের সেফ রাখতে হবে। টর্চের ব্যাটারিগুলো বাঁচিয়ে রাখো জ্যাক। এই টানেলের মধ্যে আলো ভীষণ প্রয়োজন।
জ্যাক আর এলিক্স সেদিন লোকো পাইলট কেবিনেই জেগে থাকলো সামনে তাকিয়ে। সামনে থেকে যে জলের স্রোত আসছিল সেটা আর এখন নেই। জলের মধ্যে কুলকুল করে স্রোতের যে ছবিটা ওদের চোখে পড়ছিল নেই সেটা। রাতের ডিনার খেয়ে ওরা জেগে থাকলো লোকো পাইলট কেবিনে। গোটা ট্রেন এবং তার চারপাশের সেই বিরাট টানেল সম্পূর্ণ অন্ধকারে ঠেসে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, কোথাও কোনো শব্দ নেই। জ্যাক এবং এলিক্স রেস্ট রুমে শুয়ে পড়েছে পাশাপাশি বেডে। বেডের মাঝে ট্রেনের জানলা, সেখান দিয়ে বাইরে কিছুই নজরে আসে না। তবে টর্চ ফেললে টানেলের গায়ে পাশে জলের রং ওই ছোট বৃত্তাকার টর্চের আলোয় চকচক করে। বেডে শুয়ে ঘুম আসছিল না। এলিক্স বলল, আজকে ট্রেনটা কত দূর চলে যেত, আর আজ আমরা কিসের মধ্যে আছি? ভয়, আতঙ্ক সব কিছু আজ আমাদের ঘিরে ধরেছে। জ্যাক, একদমই ঠিক বলেছো। আমি তো কিছুতেই ভুলতেই পারছি না ওই টানেলের ওই পাশে লেখা বিরাট বিকট চোখটাকে। ওটা মনে পড়লেই যেন সারা গায়ে শিহরণ ছুটছে। কি বিভৎস! একবার ভেবে দেখো, আমরা এই টানেলের ভিতর থেকে ওই জন্তুটাকে দেখছি, তাতেই আমাদের শরীরে কাঁপুনি ধরে যাচ্ছে। আর ওটাকে যদি আমরা জলের মধ্যে একেবারে সামনাসামনি দেখতাম, তবে তো হার্ট ফেল করতাম। আচ্ছা এলিক্স, তুমি বললে এইসব প্রাণী নাকি ভয়ঙ্কর মাংসাশী। এদের খাদ্য কি? মানে এরা কি খায়? দেখো, অক্টোপাস গোত্রীয় প্রাণী। একটা সাধারণ অক্টোপাস কি খায় জলে বিচরণ করার সময়? ছোট ছোট মাছ, জলজ প্রাণী, এই সব, তাই তো? এও তাই খায়, তবে ছোট ছোট জলজ প্রাণী বা মাছ নয়, সেগুলো আকারে অনেক বড়। ডলফিন, শঙ্কর মাছ, তারা মাছ, এমনকি আরে কি এমন কি? এমন আমতামতা কেন করছো? তুমি কি বলতে চাও একটু সরাসরি বলো। এমনকি বেশ কিছু বছর আগে খবর পেয়েছিলাম একটা বিরাট অক্টোপাস নিউজিল্যান্ডের একটা সমুদ্র তটে আবিষ্কৃত হয়েছে এবং তার পেটের ভেতরে একটা গোটা মানুষ পাওয়া গেছিল। তার মানে এই জলের মধ্যে এই অক্টোপাসের মুখোমুখি হলে তো, আরে ও তো আমাদেরকেও খেয়ে ফেলতে পারে। হ্যাঁ, তাই তো দাঁড়াচ্ছে বিষয়টা। তাহলে এলিক্স, আমি আর এখানে থাকতে চাই না। যত দ্রুত সম্ভব এখান থেকে সরে পড়তে হবে। আরে যখন জেনেছি এই অক্টোপাস মানুষ খেকো, এটা শুনেই তো আমার গা হাত পা কাঁপছে। না 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 না। আর তাছাড়া তুমি তো একসময় ঠিক করেছিলে যে আমরা এই টানেল থেকে রাতের অন্ধকারে যাত্রীদেরকে নিয়ে টানেলের মধ্যে দিয়ে রেল লাইন ধরে এগিয়ে যাব। তাহলে আবার কেন সিদ্ধান্ত পরিবর্তন করছো তুমি? আর কার অপেক্ষাই বা করছো তুমি? এইরকম পরিস্থিতিতে অপেক্ষা করা মানে জন্তুটাকে আমাদের উপর আক্রমণের সুযোগ করে দেওয়া। এটা কি বুঝতে পারছো না? জ্যাকের এই কথায় কিছুই বলল না এলিক্স। কিছুক্ষণ যেন কি একটা ভাবতে লাগলো, তারপর বলল, আসলে আমি একটা কথা ভেবে অপেক্ষা করছি। এই দানব মানে ক্রাকেন সমুদ্রের একেবারে তলদেশে থাকে। যদি জন্তুটা তলায় চলে যায় টানেল থেকে, তাহলে উপরে আর আসে না। তাই সেটা বোঝাতে এবং সেটা করাতেই আমরা এই ট্রেনে উঠে পড়েছি টানেলটা ফাঁকা রেখে। দেখি ওটা সকাল পর্যন্ত এই টানেল থেকে সরে নিচে যায় কিনা। আমি ওকে সময় দিচ্ছি সরে পড়ার, কিন্তু ও যেভাবে টানেলের গায়ে চোখ রেখে ঘেঁষে ঘেঁষে ভিতরে দেখছিল, তাতে আমার মনে হয় ও ভেতরে না এসে ছাড়বে না। ও কি তবে আমাদের চলাফেরার মধ্যে এইসব বুঝতে পারছে নাকি? কি জানি, বুঝতেও পারে। সমুদ্রের মধ্যে হঠাৎ একটা লম্বা জিনিস দেখে ওরা তো বিষয়টা কৌতূহল লেগেছে। আমরা ভয়ঙ্কর বিপদে আছি জ্যাক, ভয়ঙ্কর বিপদে। হঠাৎ আচমকা আবার একটা তীব্র ঝাঁকুনি ওরা দুজন অনুভব করলো। দুজনেই দ্রুত ছুটে গেল লোকো পাইলট কেবিনে। ঝাঁকুনিটা আবার হলো। দেখতে পেল মাত্র 4-5 হাত দূরে টানেলের মাথার কিছু অংশ ভেঙে পড়ল সামনের লাইনের উপর। তারপর টানেলের মধ্যে কেমন যেন একটা জান্তব শব্দ দূর থেকে ওদের দিকে ভেসে এলো। কেবিনে জানলার ঠিক ধারে ছিল এলিক্স। হঠাৎ সেই শব্দটা তার পাশে শুনতে পেল। কেবিনের জানলা দিয়ে টর্চের আলো টানেলের গায়ে ফেলতেই চমকে পিছিয়ে গেল দুপা। বৃত্তাকার টর্চের আলোটা সোজাসুজি গিয়ে পড়েছে টানেলের গায়ে, আর সেই বৃত্তাকার আলোতে দেখা যাচ্ছে টানেলের গায়ে একটা বিরাট সুর নাড়াচাড়া করছে।
আবার একটা ঝাঁকুনি, আর সেই ঝাঁকুনিতে ট্রেনটাও যেন দূরে উঠল বেশ জোরে। এলিক্স আর জ্যাক দ্রুত ছুটে গেল যাত্রীদের কেবিনে। সবাই আতঙ্কিত। এলিক্স বলল, আমাদের টানেলে একটা বৃহৎ সামুদ্রিক প্রাণী মাঝে মাঝে আঘাত চালাচ্ছে। আমাদের দ্রুত এখান থেকে ট্রেন ছেড়িয়ে বেরিয়ে পড়তে হবে। কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়েছে, তাই এই মুহূর্তে সেখান থেকে আমরা কোনো রকম সাহায্য পাবো না। আমাদের এটাই পরিকল্পনা যে আমরা ট্রেনের লাইনে নেমে যেদিক থেকে এসেছি সেদিকে ফিরে যাব পায়ে হেঁটে। আমাদের সঙ্গে যা খাবার আছে তাতে অন্তত 20-25 দিন চলে যাবে। আপনারা আপনাদের টর্চগুলো হাতে নিয়ে টানেলের মধ্যে নামার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ান। আমি নির্দেশ দিলে ট্রেন থেকে নামবেন। গোটা খবরটা গোটা কামরায় ছড়িয়ে দিল এলিক্স যাত্রীদের মধ্যে। পাশে দাঁড়িয়ে থাকা জ্যাককে বলল, আচ্ছা, তুমি যাত্রীদের সকলকে নিয়ে নিচে নামবে, আর প্যান্ট্রিকারে যা যা খাবার দাবার আছে সেগুলো অল্প অল্প করে সকলের হাতে দিয়ে দেবে। এতে পুরো খাবারটাই বহন করা যাবে। 15 থেকে 20 দিন লাগবে এই টানেল থেকে হেঁটে বেরোতে। হ্যাঁ, সত্যি একেই বলে ভাগ্যের পরিহাস। যে টানেল দিয়ে দ্রুত গতিতে ট্রেন নিয়ে যাওয়ার কথা আজ, সেই টানেল আমাদের হেঁটে ফিরতে হবে। সবাই জ্যাকের নির্দেশে ট্রেন থেকে নিচে নামলো। মিশেল বলল, আমি যাব, আমি নামবো, আমি এলেক্সের সাথে থাকবো, আমি ওর পাশে থাকতে চাই। জ্যাক রাজি হলো। সবাই ট্রেন থেকে নামলো ট্রেনের বাঁ দিকে। মিশেল নামলো সবার পরে জ্যাকের সঙ্গে। ইতিমধ্যেই মিশেলের সঙ্গে এলিক্স সিলিয়ানোর পরিচয় করিয়ে দিয়েছে। এলিক্স চলে গেল দলের একেবারে সামনে, কারণ সেই দলের নেতা। এই যাত্রীদের নিরাপদে টানেল থেকে বের করার গুরুত্বপূর্ণ দায়িত্ব আজ তারই কাঁধে। তাই সে পথ দেখিয়ে চলতে লাগলো সামনে, টর্চের আলো ফেলে। এইভাবে বেশ কিছুক্ষণ চলতে চলতে হঠাৎ টানেলের মধ্যে একটা স্থানে একটা বড় বিরাট চাঙর মাথার উপর থেকে ভেঙে পড়ল সামনে। এলিক্স টর্চের আলো ওপরে ফেলল, আর দেখতে পেল সামনে টানেলের মাথায় একটা বিরাট অংশ ভেঙে পড়েছে। জ্যাককে বলল, জ্যাক, কিছু বুঝতে পারছো? জ্যাক বেশ খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো। তার চাহনি প্রকাশ করে দিচ্ছিল যে সে কিছুই বুঝতে পারেনি, ধরতেও পারেনি। এলিক্স আবার বলল, আরে বুঝলে না, মনে আছে যখন লাইটের লিভার টেনে আমরা বন্ধ করে ফিরে আসছিলাম তখন একটা তীব্র আওয়াজ পাই আমরা? আমার যত ধারণা এই চাঙড় ভেঙে পড়ার আওয়াজই ছিল সেটা। আর কেন এই চাঙড় ভেঙে পড়েছে বুঝতেই পারছো। এই জায়গাটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব অতিক্রম করতে হবে। আপনারা সবাই তাড়াতাড়ি আসুন, সাবধানে। এলিক্সের নির্দেশে তৎক্ষণাৎ যাত্রীরা একরকম দৌড়ে জায়গাটা পার হতে শুরু করলো একের পর এক। ছোট্ট জেমস পার হয়ে গেল দৌড়ে, আর ঠিক তখনই একটা প্রচণ্ড ঝাঁকুনি, যেন মনে হলো টানেলটা নড়ে উঠল দুপাশে। সঙ্গে সঙ্গে ওরা দেখতে পেল সেই বিশালাকার দানবীয় জন্তুটাকে এবং তার সেই বিরাট গোলাকৃতি লাল রঙের চোখ। কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! টানেলের পাশে এখনো ঘোরাঘুরি করছে। এভরিবডি রান! হ্যাঁ, জন্তুটার নাম ক্রাকেন। পৃথিবীর সবচেয়ে বড় অক্টোপাস। সাধারণত জলের গভীরেই এর বাসস্থান, তবে এটা উপরে উঠে এসেছে অন্য একটা কারণ। জ্যাক, জ্যাক, এই জন্তুটা কিন্তু আমাদের সঙ্গে পাল্লা দিয়ে বাইরে টানেল বাইরে দিয়ে ছুটে যাচ্ছে। সবাই ভীষণ ভয় পেয়ে গেছে। কি করবে জ্যাক? কি করা উচিত আমাদের? কিছু একটা করতে হবে জ্যাক। ও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে চলছে আর মাঝে মাঝে টানেলে গায়ে ঝাঁকুনি দিচ্ছে। কিছু একটা করতে হবে জ্যাক। জ্যাক আর এলিক্স এইসব কথাবার্তার মাঝখানেই ছুটে চলা যাত্রীদের একদম পিছনে ছুটতে ছুটতেই যাচ্ছিল। তাহলে এ তো ভয়ঙ্কর সাংঘাতিক ব্যাপার। আরে এই যন্ত্র তো এই টানেলের উপর আক্রমণ করছে, এবার তো আমাদেরকে শিকার বানাবে। ক্রাকেনটা কিন্তু আরো ক্ষিপ্ত হয়ে উঠছে জ্যাক। তার মানে তোমার মতে এখন ভীষণ ক্ষিপ্ত, আর এবং তো এ খুব হিংস্র হয়ে উঠেছে। মানে এ যদি এখন আমাদের সামনে পায় তাহলে তো আমাদের উপর আক্রমণ করে দেবে। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করেছো? জন্তুটা কিন্তু মারাত্মক দ্রুতগামী, আমাদের সঙ্গে সঙ্গে চলছে। আমরা যত বন্দরের কাছাকাছি পৌঁছবো তত আমরা বাঁচার সম্ভাবনা আমাদের বেড়ে যাবে। এই জল থেকে বেরিয়ে গেলেও যতই বড় হোক ও শক্তি কোনো কাজে আসবে না। তাই তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি, ফাস্ট। এই যে সামনে লাইন দেখছো, এই লাইনে বিদ্যুৎ রয়েছে। চরম অসতর্ক হলে কি ফল হবে একটু আগে তো দেখলে। দুজন মারা গেল কিভাবে, ওদের বাঁচাতে পারলাম না আমি জ্যাক।
আচ্ছা স্যার, তাহলে এখন আমরা কি করব? আগে তো যেতে পারবো না। এদিকে টানেলের বাইরে একটা ভয়ঙ্কর মাংসাশী প্রাণী ঘুরছে, আমাদের মধ্যে দেখে দেখে আক্রমণ চালাচ্ছে। কি করব আমরা স্যার? এখন আপনারা এখানে বসে থাকবেন চুপচাপ। আমি আর জ্যাক খুব সন্তর্পণে লাইনের পাশ দিয়ে গিয়ে ওই জায়গায় ইলেকট্রিক বক্স কোথায় আছে সেটা দেখে এখানে বিদ্যুৎ চলাচল বন্ধ করে ফিরে আসবো। ততক্ষণ আপনারা এখানেই অপেক্ষা করবেন, কোথাও যাবেন না। এলিক্স মিশেলের মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করুন, আমাদের কিছু হবে না। তবে আমাদের একটু সময় লাগবে, কারণ বাক্সটা কোথায় আছে আমরা কিছু জানি না। কত দূর হাঁটতে হবে তাও জানি না। আমাদের ফিরে আসা পর্যন্ত তুমি যাত্রীদের সঙ্গেই থেকো, একা একা কোথাও যেও না। যাত্রীদের উদ্দেশ্যে এলিক্স বলল, আমি আর জ্যাক যতক্ষণ না ফিরে আসি আপনারা সবাই একে অপরকে একটু দেখে রাখবেন, খুব সতর্ক থাকবেন, কারণ বাইরে কিন্তু ক্রাকেন ঘুরছে, যে কোনো সময় সে আক্রমণ করতে পারে। আমরা আছি আপনাদের নিরাপদে বের করে নিয়ে যাওয়ার জন্য, কোনো রকম দুশ্চিন্তা করবেন না। আমি আর জ্যাক যথাসামর্থ্য চেষ্টা করছি। আপনারা সবাই শান্ত হয়ে ধৈর্য ধরে এখানে বসুন। চলো জ্যাক। কথাটা বলেই সামনের লাইনের দুপাশে জ্যাক এবং এলিক্স চলে গেল। দুজন লাইনের দুদিক ধরে এগোতে লাগলো, কারণ লাইনে কোন দিকে বক্স থাকবে সেটা তাদের অজানা। আগের বক্সে লাইনের বাঁদিকে পাওয়া গিয়েছিল বলে পরবর্তীতে বাঁদিকেই থাকবে এমন কোনো কথা নেই, তাই দুজনে চোখ রেখে এগোতে লাগলো। তবে মনে রেখো, তোমার দিকে বক্স এলে কি করতে হবে, বক্সের পাশে থাকা লিভারটি টেনে দেবে। আমি তোমার দিকে যেতে পারবো না, তুমিও আমার দিকে আসতে পারবে না, কারণ মাঝখানে হাই ভোল্টেজ কারেন্ট। সাবধানে জ্যাক, ওটা সামান্য ডলফিন, ভয় পেও না, এগিয়ে যাও। টানেলের দুপাশ ঘেঁষে ওরা এগোচ্ছিল, হাতে টর্চ। হঠাৎ জ্যাকের পাশে থাকা টানেলের গ্লাসে থমথম করে একটা আওয়াজ হলো, আর জ্যাক তার টর্চটা নিয়ে পাশের গ্লাসে মেরে দেখলো একটা ডলফিন আস্তে আস্তে মুখ দিয়ে ধাক্কা দিচ্ছে। এলিক্স ততক্ষণে হাতের জোরালো টর্চ জ্যাকের দিকে থাকা সেই গ্লাসের ওপর ফেলেছে এবং সেও ডলফিনটাকে দেখতে পেল। জ্যাকের একেবারে এক হাত দূরেই ডলফিনটা মুখ দিয়ে তার মাথা ঠুকছিল। জ্যাক তাকিয়েছিল অবাক হয়ে। হঠাৎ জ্যাকের হাত থেকে টর্চটা পড়ে গেল। এলিক্সের টর্চ জ্যাকের দিকে থাকা গ্লাসের উপরেই ছিল। সেই জোরালো বৃত্তাকার আলোয় বলয়ের মাঝে এলিক্স দেখল ডলফিনের শরীরের টানেলের উপর থেকে বড় বড় দুটো সুর পেঁচিয়ে ধরল। এই সেই সুর, ক্রাকেনের সুর দিয়ে ডলফিনটাকে আষ্টে পৃষ্ঠে পেঁচাতে শুরু করেছে অক্টোপাসটা। ডলফিনটা ছটফট করছে, গায়ের পাখনা আর লেজ নাড়াচ্ছে জোরে জোরে, কিন্তু সাময়িক মুহূর্তের পর সেই ছটফটানি থেমে গেল। ডলফিনটা নিস্তেজ হয়ে গেল। বোঝা গেল মারা গেছে ওটা। এটা স্পষ্ট যে অক্টোপাসটার সুরে প্রচণ্ড দানবীয় শক্তি, যে কোনো প্রাণীকে পেঁচিয়ে ধরে তার শরীরের হাড়গোড় মুহূর্তের মধ্যে গুঁড়ো করে দিতে পারে। এলিক্স বলল, জ্যাক শান্ত হও, ও বাইরে আছে, এখনো ভেতরে ঢোকেনি, শান্ত হও। ওরা দেখল সুরে পেঁচানো ডলফিনটাকে টানেলের উপরে কেউ যেন টেনে নিল মুহূর্তের মধ্যে। জ্যাক ততক্ষণে তার হাত থেকে পড়ে যাওয়া টর্চটা আবার হাতে তুলে নিয়েছে। এলিক্স বলল, এইসব অক্টোপাস আগে থেকে শিকারকে ধরে খেয়ে নেয় না, সুরে পেঁচিয়ে তাকে মারে। দেখতে তো ডলফিনটাকে সুরে পেঁচিয়ে কেমন করে মারলো। আমার যতদূর মনে হয় ও টানেলের ওপরেই আছে এবং দুধারে আমাদের দিকে নজর রাখছে। চোখ ভীষণ তীক্ষ্ণ, তোমাকে আগেই বলেছি। আমরা টানেলের গ্লাসে আলো ফেললেই ও সেটা দেখতে পাচ্ছে এবং আলোর দিকে দ্রুত বেগে ছুটে আসছে। ইলেকট্রিক বক্সটা খোঁজার চেষ্টা করো জ্যাক। মনে রেখো, আমাদের উপর নির্ভর করে পেছনে কিন্তু অনেক যাত্রী এই ভয়ঙ্কর টানেলে বসে রয়েছে। ওরা এগিয়ে চলল। প্রায় 1.5 ঘন্টা এইভাবে চলার পর অবশেষে ইলেকট্রিক বক্স মিলল সাদা চৌকো মতো, তবে সেটা জ্যাকের দিক থেকে। জ্যাক ছিল লাইনের বাঁ দিকে, তার মানে এবার ইলেকট্রিক বক্সের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সম্পূর্ণ দায়িত্ব জ্যাকের হাতে। কিন্তু জ্যাক কি পারবে এলিক্সের মতো লিভার টেনে এই বক্সের বিদ্যুৎ বন্ধ করতে? কথাটা ভাবছিল সে। হঠাৎ দমদম করে দুটো জোরালো শব্দ হলো। টানেলের দুপাশে টর্চের আলো ফেলে ওরা দেখল জলের মধ্যে একটা হঠাৎ যেন ঢেউ উঠেছে, জল যেন কাঁপছে। এলিক্স জ্যাককে নির্দেশ দিল, তুমি ইলেকট্রিক বক্সে কি কি দেখতে পাচ্ছ? এখানে অনেক রকমের তার রয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ভালো করে দেখতে দাও। কোনো রকম তারে কোনো হাত দেবে না। আর কি দেখতে পাচ্ছ? এই বক্সে কোনো হাতল দেখছি না, শুধু বক্সের পাল্লায় অনেকগুলো ওই বোতামের মতো সুইচ রয়েছে। ভালো করে দেখো, কোনো হাতল নেই। না এলিক্স, কোনো হাতল নেই এখানে, শুধু এই বক্স ঘিরে রয়েছে অসংখ্য মোটা মোটা তার। দাঁড়াও দাঁড়াও, আমি ভালো করে দেখি, দাঁড়াও তলাটা দেখি।
জ্যাক একটু হাঁটু গেড়ে বসে বক্সটার নিচে দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না টর্চের আলোতে। না এলিক্স, কিছুই পাচ্ছি না আমি। হ্যাঁ, আমি ভালো করে দেখলাম, এখানে এই বক্সে কোনো হাতল নেই। আচ্ছা বেশ, তুমি বক্সের পাল্লার গায়ে যে সুইচগুলো আছে সেগুলো ভালো করে দেখে আমাকে বলো কি কি রং এবং কেমন দেখতে। জ্যাক আর এলেক্স কথাবার্তাগুলো বলছিল ট্রেনের লাইনের দুপাশে দাঁড়িয়ে। ঠিক একটু পরেই আবার টানেলের মাথা থেকে একটা প্রচণ্ড ঝাঁকুনি সৃষ্টি হলো। দুজনে টাল সামলাতে না পেয়ে পড়ে গেল। ঝাঁকুনিটা প্রায় 3 থেকে 4 মিনিট স্থায়ী হলো। একটুখানি স্থির হতেই জ্যাক বলল, এলিক্স, এখানে মোট 5টা সুইচ রয়েছে। সুইচগুলো এক একটা গোলাকার মেটালের মতো চাকতির উপর করে বসানো রয়েছে। হ্যাঁ, আর বাদিকে 2টো সুইচ রয়েছে, আর ডান দিকেও 2টো সুইচ রয়েছে। টোটাল 4টে সুইচ দেখতে পাচ্ছি আমি। আর মাঝের সুইচটা একটু বড়, এদের থেকে একটু বড়। এই 5টা সুইচের মাথায় 5টা আলো জ্বলে রয়েছে। মাঝের বড় সুইচটার মাথায় আলোর রং হচ্ছে হলুদ, আর আর তার দুপাশে যে সুইচগুলো রয়েছে তাদের মাথায় জ্বলছে আলোর রং হচ্ছে সবুজ। আর এই 5টি সুইচের নিচে যে চাকতিটা রয়েছে, হ্যাঁ, তার থেকে বড় বড় মোটা মোটা 5টা ইলেকট্রিক্যাল কপার বেরিয়ে রয়েছে ওই বাক্সের মধ্যে থেকে। আর এই কেবিলের মধ্যে থেকেই অসংখ্য সরু সরু তার বাক্সের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছু বুঝতে পারছো? আচ্ছা, তার মানে 5টা চাকতির ওপরে 5টা মোটা তার, ওইগুলোই তার মানে মেইন কেবিল, ওইগুলো থেকেই ইলেকট্রিক প্রবাহিত হচ্ছে। কিন্তু মেইন লাইন কোনটা? আচ্ছা, এই বক্সের সুইচ অফ করে এই সেগমেন্টের বিদ্যুৎ লাইন বন্ধ করতে হবে। তুমি আরেকটু ভালো করে দেখো তো, সুইচ বা আলোর জায়গাটা পরীক্ষা করে আরেকটু ভালো করে দেখো। এলিক্সের কথায় জ্যাক আরও 10 মিনিট ধরে সুইচগুলো এবং তার উপরে জ্বলে থাকা আলো আর সুইচের মধ্যে থেকে বেরোনো কেবিলগুলো ভালো করে খুঁটিয়ে দেখল। বলল, হ্যাঁ এলিক্স, ভালো করে আমি সুইচ আর কেবিলগুলো দেখলাম। তবে সুইচগুলোর মাথার উপরে যে আলোগুলো জ্বলছে তার চারপাশে কিংবা উপরে বা নিচে কিছুই তো নেই। তবে কি? এখানে কিছু লেখা রয়েছে এলিক্স। কোথায়? প্রশ্নটা বেশ কৌতূহলী হয়ে করল এলেক্স। জ্যাক জানালো, সুইচগুলো থেকে বেরোনো কপারের গায়ে এক এক জায়গায় এক একটা লেখা রয়েছে, LT1, LT2, RT1, RT2। কি করতে হবে বুঝতে পারল না জ্যাক। এলেক্স বলল, LT1 আর LT2 হচ্ছে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো তার বাঁদিকে থাকা লাইনের বিদ্যুৎ, আর RT1 আর RT2 হচ্ছে ডান দিকে লাইনের বিদ্যুৎ। এই টানেলের মধ্যে থাকা এই সেগমেন্টগুলো সমস্ত লাইনের পাশে টানেলের গায়ে থাকা আলোর সুইচের মধ্যে। তুমি এক কাজ করো, সমস্ত সুইচগুলোই আস্তে আস্তে নিভিয়ে দাও, পাল্লাটা আরও খুলে দাও। সাবধানে জ্যাক। জ্যাক ঠিক তাই করল। মুহূর্তের মধ্যেই টানেলের আলো বন্ধ হলো। সুইচগুলোর আলো নিভে দিতেই তার মাথার কাছে থাকা আলোগুলো সম্পূর্ণ বদলে গেল নতুন রঙে। 5টা সুইচের মাথায় লাল আলো জ্বলে উঠল। টর্চের আলোয় জ্যাক তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল তুলে এলেক্সকে দেখালো। যদিও মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, সত্যি লাইনের বিদ্যুৎগুলো ডিসকানেক্ট হয়েছে তো। কিন্তু এই আশঙ্কাকে সম্পূর্ণরূপে ভুল প্রমাণ করে এবং একটা বিশ্বাস আর ভরসা জুটিয়ে এলেক্স বেরিয়ে এলো লাইনের কাছ থেকে জ্যাকের সামনে। যাক, তবে তারা অন্তত চলাচলের পথটাকে সুরক্ষিত করতে পেরেছে। আজকের গল্প এ পর্যন্তই। বেসিয়াস টানেলের আতঙ্ক প্রথম পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অপেক্ষা করতে হবে নিশিডাক গল্পের আড্ডায় দ্বিতীয় পর্ব শোনার জন্য। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আগামী বুধবার রাত ঠিক 8টায়। আজকের মতো নমস্কার।